এবার দেখো তো। আসসালামু আলাইকুম ছোট্ট ভাই বোনেরা, সবাই শুনতে পাচ্ছ কিনা? আপনার ভয়েস বাদে সব শোনা যায়। এবার ভয়েস শুনতে পাচ্ছ কিনা? কোনো অসুবিধা আছে কিনা? ক্লিয়ার কিনা? এখন ঠিক আছে। আচ্ছা, ভয়েস বাদেও কি অন্য কিছু শোনা যায়? আচ্ছা, ওয়েল ক্লিয়ার। এবার আশা করি সাউন্ড চলে আসছে। আমরা এই চ্যাপ্টারটা আমরা শেষ করব। তোমাদের কলেজে কিন্তু অনেকটুকু, কলেজে কিন্তু এই চ্যাপ্টারটা, আমার মনে হয় না যে কোনো কলেজে এই চ্যাপ্টারটা শুরু হওয়ার কথা। আমরা কোষ রসায়ন চ্যাপ্টারটা শুরু করব। তো ইনশাল্লাহ চলো বিসমিল্লাহ বলে শুরু করে দিই, পড়া শুরু করে দিই। তো দেখো, এখানে চ্যাপ্টারটার নাম হলো কোষ রসায়ন। তার মানে এখানে কোষ অংশটা জীববিজ্ঞানের সাথে জড়িত। আর তোমরা রসায়ন তো তোমরা পড়ো, তাই কি না? কেমিস্ট্রি তো তোমরা আসলে পড়োই। তো সেল কেমিস্ট্রি, তো কেমিস্ট্রির পড়ালেখাগুলো এইখানে আমরা আবার পড়বো। এবং এইখানে যা পড়বা এইগুলা কিন্তু তুমি আবার কেমিস্ট্রি বইয়ে, তুমি কিন্তু রসায়ন বইয়ে গিয়ে এই পড়াগুলো আবার পাবা। তুমি যদি মনে করো যে ভাই এই পড়াগুলো ওখানে পাবো কিনা, অবশ্যই পাবা। রসায়ন বইয়ে এই পড়াটা পাবা, তবে এতটা ডিটেইলস না। এটার কিছু অল্প কিছু পোর্শন ওই জায়গাতেও তুমি পাবা। এইটা হলো কোষ রসায়ন চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারটা কিন্তু অনেকেই এটাকে প্রবল ভয় পায়, প্রচণ্ড। এই চ্যাপ্টারটা অনেকেই প্রচণ্ড বই পায়, অনেকেই এটা ভয় পায়। এর কারণ এটা যদি না বুঝো তুমি এটা পরীক্ষায় উত্তর করতে পারবা না। তো আশা করি আমার ক্লাসগুলোর পরে তোমরা এই সাইকেলের পরে এই চ্যাপ্টারের উপরে ইনশাআল্লাহ তোমরা একটা কনফিডেন্স অ্যাপ্রোচ নিতে পারবা এবং ভালো করেই পড়তে পারবা। তো আমরা কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়া শুরু করব। কর্নারে এখানে স্লাইডটাতে 27 হবে, এটা আমার ডিজাইনার ভুল করেছে। তো যেখানে যেখানে 26 দেখবা বুঝে নিবে এটা 27-এর জন্য। ডিজাইনার নতুন স্লাইড দিবে, কিন্তু ও দিতে আরও 5 মিনিট সময় নেবে। তো এর মধ্যে আমরা চলো ক্লাসটা শুরু করে দেই। ওকে, তো আগের চ্যাপ্টারগুলো করো নাই, এই চ্যাপ্টার কন্টিনিউ করবা কিনা? 100% এই চ্যাপ্টারটা তুমি 100% শুরু করো, কারণ ওইগুলোর সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার, সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার। ঠিক আছে? তো আগেরগুলোর সাথে এটার কোনো সম্পর্ক নাই। টেক ইট ইজি। তাহলে আমরা কোষ রসায়ন শুরু করে দিব। ওকে, তো এইখানে তোমারটা থেকে দাও, দিয়ে দাও। তো আমরা এইখানে কয়টা জিনিস আলোচনা করব একটু তাকায় দেখি। কোষ রসায়নে মোট 4টা জিনিস আমরা পড়বো, 1 2 3 4। তো কি কি 4টা জিনিস ভাইয়া পড়বো সেটা তোমাকে আগে জানতে হবে যে আমাদের সিলেবাস কি কি আছে। দেখো, এখানে 4টা জিনিস আমরা পড়বো, 1 2 3 4। কোন কোন 4টা জিনিস? শর্করা বা কার্বোহাইড্রেট, শব্দটার দিকে তাকাও, শব্দটার নাম হলো কার্বোহাইড্রেট বা শর্করা। তারপরে আমরা পড়ব প্রোটিন নিয়ে, তারপরে তুমি পড়বা লিপিড নিয়ে, তারপরে তুমি পড়বা এনজাইম নিয়ে। এই চ্যাপ্টারে মোট এই 4টা টপিকের আলোচনা করা হয়েছে। এবং আমাদের শরীরে যতগুলো, আমাদের প্রত্যেকটা কোষের ভিতরে তুমি একটু খেয়াল করো তো, আমরা খাবার খাই কি কি? দেখো, আমরা ভাত টাত খাই, তাই না? সেই সকল ভাত হলো কার্বোহাইড্রেট। তারপরে তুমি মাছ খাও, মাংস খাও, সেগুলো হলো প্রোটিন। তারপরে তুমি তেল খাও, চর্বি খাও, এগুলো হলো লিপিড। আবার এই সবগুলোকে ভাঙতে এনজাইমের সাহায্য লাগে। তো ব্যাপারটা তোমাকে যেটা খেয়াল করতে হবে, আমরা যা খাই সেইগুলা কোষের ভেতরে, আমরা যা খাই সেইগুলা কোষের ভেতরে প্রবেশ করে, নাম্বার 1। আবার দ্বিতীয় কথা, এই জিনিসগুলাই আমাদের কোষটাকে গঠন করে। কোষের সকল অঙ্গাণু কোষ গঠন করে। তোমাদের কি মনে পড়ে? দেখো তো তোমাদের মনে পড়ছে কিনা। দেখো তো, পরীক্ষায় যদি বলে কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি হয়, কোষ ঝিল্লি প্লাজমা মেমব্রেন কি দিয়ে তৈরি হয়? মনে পড়ে? মনে পড়ে? কোষ ঝিল্লির মধ্যে কয়টা উপাদান? 1 ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। মনে পড়ে কিনা? নাম্বার 1। নাম্বার 2, কোষ ঝিল্লির মধ্যে প্রোটিন থাকে, ওই যে ছবিটাতে মনে আছে কিনা? নাম্বার 3, গ্লাইকোক্যালিক্স থাকে। হোয়াট ইজ গ্লাইকোক্যালিক্স? গ্লাইকো মানে গ্লুকোজ, গ্লুকোজ মানেই শর্করা। কথাগুলা মনে আছে? তাহলে দেখো তো, এমনকি কোষ ঝিল্লির মধ্যে আর কি থাকে? আরও থাকে কোলেস্টেরল। তার মানে কি? তুমি তাকায় দেখো, একটা কোষ ঝিল্লি বানাইতে এখানকার প্রতিটা উপাদান ফসফোলিপিড, তার মানে কি? লিপিড। কোলেস্টেরল এটাও কি একটা? এটাও একটা লিপিড। দেখো, লিপিড কাজে লেগে গেল। তারপরে প্রোটিন, এখানেও প্রোটিন, এখানেও প্রোটিন। গ্লাইকো মানে গ্লুকোজ, এখানেও গ্লুকোজ, এখানেও গ্লুকোজ। তার মানে আমাদের কোষ যা যা দিয়ে তৈরি হয়, এই 4টা উপাদান দিয়েই কিন্তু কোষের মূল জিনিসগুলো সব তৈরি হয়। আবার আমরা এই জিনিসগুলো খাই, খাবার পরে এরাও ওই কোষ গঠনে ভূমিকা পালন করে।
তাহলে এইটাই তো আমাদেরকে জানতে হবে, এইটাই তো আমাদের পড়া। আমার হাসপাতাল থেকে একটা কল এসেছে, আমাকে জাস্ট 1 মিনিট দাও, আমি স্যারের কলটা রিসিভ করি। ওয়েট ফর আ সেক। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। তাহলে দেখো, আমরা যা আজকে পড়বো এই টপিকগুলা প্রত্যেকটা অঙ্গাণুর মধ্যে তুমি যখন পড়বা, কোষের গঠন প্রথম চ্যাপ্টারটা তুমি যখন আবার ফেরত যাবা, তখন তুমি দেখবে যে হ্যাঁ, ওইখানে যা পড়ছো এইখানে সেগুলো আবার চলে আসবে। যেমন ওই যে ফসফোলিপিড আমরা পড়েছিলাম, এই জায়গায় সেটা আবার চলে আসবে। ওই যে প্রোটিন, এখানে প্রোটিন নিয়ে আমরা আলোচনা করব। আবার আমরা যে প্রতিনিয়ত খাবার দাবার খাই, যেমন তুমি যদি আজকে দুপুরবেলা, আচ্ছা তোমরা কে কে সন্ধ্যাবেলা কি কি খাবার খেয়েছো একটু কমেন্ট করো তো। চলো আমরা অ্যানালাইজ করার চেষ্টা করি। তোমরা আজকে সন্ধ্যাবেলা কে কি খাবার খেয়েছো একটু বলো। সন্ধ্যাবেলা কে কি খাইছো? কেউ কি কিছু খাইছো কিনা? চা খাইছো? সবাই শুধু চা, শুধুমাত্র চা খেয়েছো, আর কিছু না? তো ডাব, আনার, আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলা লাইট ফুড, আচ্ছা ফাইন। আমরা সন্ধ্যাবেলার খাবারটাকে বাদ দিই, সন্ধ্যাবেলা আমরা তো বড় কিছু খাই না। সন্ধ্যাবেলা তো আমি নিজে কিছু খাই নাই। আরে তোরা এত কিছু খাইছিস, আমি সন্ধ্যাবেলা কিছুই খাই নাই। আচ্ছা ফাইন, তোরা দুপুরে কি খাইছিস এটা বল। তোরা দুপুরে কে কি খেয়েছিস? তো আমি শিওর এইটুকু বলতে পারি, তুই অবশ্যই দুপুরে ভাত খাইছিস। তোরা প্রত্যেকেই দুপুরে ভাত খাইছিস বা ভাত খাইছো তোমরা সবাই। হয় তোমরা মাছ খাইছো, না হলে মাংস খেয়েছো। আমি আজকে দুপুরে কি খেয়েছি? আমি আজকে দুপুরে ভাত খেয়েছি এবং মাছ খেয়েছি। আমি নিজে বাজার থেকে শিং মাছ কিনে এনেছিলাম, আশা করি তোমরা শিং মাছ চেনো। তো আমাদের যিনি আপা, যিনি রান্না করেন, তিনি বেশ মজা করে শিং মাছ রান্না করেছেন। এবং তোমরা রান্না করার সময় তেল দিয়ে দিছে, তাই না? তেল দিয়েই তো মাছটাকে আগে ভেজে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু দুপুরে এই প্রত্যেকটা খাবার খেয়েছি। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা এক এক করে জানা শুরু করব। এই 4টা জিনিস নিয়েই হলো কোষ রসায়ন। কোষের ভিতরে রসায়ন, কেন এটাকে সেল কেমিস্ট্রি বলা হচ্ছে সেটা তো বুঝাই দিলাম, আশা করি বুঝতে পারলা। এই যে কোষ ঝিল্লির মধ্যেই দেখো সবাই আছে, প্রত্যেকটা অঙ্গাণুর মধ্যেই কিন্তু এরা সবাই আছে। ঠিক আছে, ভাত ডিম ডাল, তাহলে কেউ ভাত ডিম ডাল, কেউ ভাত মাংস। বাহ, তোরা তো সেই বড় লোক, তোরা মাংস ছাড়া ভাত খাইস না, তোরা তো সেরা সেরা। তাহলে দেখো, কোষ রসায়নে তাহলে আমরা কি কি পড়বো? হেডলাইনের দিকে তাকাও। কার্বোহাইড্রেট, এইগুলা হলো কার্বোহাইড্রেটের টপিক। তারপরে এইটা হলো প্রোটিনের টপিক, এইটা হলো লিপিডের টপিক, এইটা হলো এনজাইমের টপিক। মোট কয়টা টপিক পড়বো? মোট আমরা 4টা টপিক নিয়ে পড়ালেখা করব। তাহলে আশা করি কিছুটা বোঝাতে পেরেছি তোমাকে আমি। সো দ্যাটস অল। এই লাইনগুলো তোমরা সুন্দর করে নিজেরা রিডিং পড়বা তোমাদের জীবনের ভালো লাগার জন্য। এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে 118টা মৌলের মধ্যে আমাদের বেঁচে থাকার জন্য 92টা এলিমেন্ট লাগে। ঠিক আছে, তো আমাদের জীবনে অত্যাবশ্যকীয় উপাদান উপাদান কতগুলো? মোট এরকম 92টার কথা এরকম এলিমেন্টের কথা বলা আছে। সে যাই হোক, এটা জাস্ট একটা এমসিকিউ, এটা যে খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা তা না। তো এই যে এই জিনিসগুলো তো তোমরা ভাইয়া, এই যে বন্ড টন্ডের কথা বলা আছে, ভাইয়া এই বন্ডগুলো কি আমার লাগবে কিনা?
এই বন্ডগুলা তোমরা সবচেয়ে ভালো পড়তে পারবা কেমিস্ট্রি চ্যাপ্টার 3-এ, আমার চেয়েও ভালো এগুলা সেই জায়গায় বুঝতে পারবা। তো ভাইয়া তাহলে আমরা কি এই চ্যাপ্টারটা বুঝতে পারবো না, আমরা কি এটা বুঝতে পারবো না? এইগুলো আমি লিখে রাখলাম যে তুমি যখন কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পড়ে ফেলবা তখন তোমার কাছে এগুলাকে দুধ ভাত বলে মনে হবে, একদম ধর এগুলো কোনো ব্যাপার হলো। তো আমি ওই মশা মারতে কামান দাগাবো না, মানে আমাদের এই চ্যাপ্টার পড়ার জন্য এই পেজ পড়ে যে তোমাকে উল্টায় ফেলতে হবে ব্যাপারটা কিন্তু তা না। যা যা বোঝানো দরকার আমি যখন টপিকটা আসবে তখন বুঝাই দিব। আর এইটা যে তুমি অটোমেটিক অলরেডি জানো, আর এটা তুমি রিডিং, আমি তোমাকে বলবো তুমি একটু রিডিং পড়ে নিও, তুমি এটা এসএসসির জ্ঞান থেকে এই টপিকগুলো জানো, একদম এগুলো তুমি আগে থেকেই জানো। আমরা ডিরেক্টলি মূল পড়াটা শুরু করতে চাই, একদম আমরা মেইন পড়াটা শুরু করতে চাই। এগুলা তুমি রাসায়নিক বন্ধন বা এসএসসির পড়া থেকেই পারো। আমরা আজকে পড়া শুরু করব কার্বোহাইড্রেট বা শর্করা। আচ্ছা তোমরা সবাই আমাকে বলো তো, তোমরা এই শব্দটার মানে জানো কিনা? হাইড্রো কথাটা যদি কোথাও থাকে তোমরা সবাই আমাকে বলো হাইড্রো শব্দটার মানে কি? হাইড্রো কথাটা থাকা মানে কি? হাইড্রো কোথাও আছে? হোয়াট ডাজ দ্যাট মিন? হাইড্রো কথাটা দ্বারা কি বোঝায় বলো তো? খুবই ভালো, তাহলে নীলুফা ওই ব্যাপে সঠিক উত্তর দিয়েছে। হাইড্রো শব্দের অর্থ হলো পানি। দ্যাটস বিউটিফুল। তাহলে দেখো তো এইটার নাম কি? এটার নাম কার্বোহাইড্রেট। তাহলে হাইড্রেটের মধ্যে পানি আছে, তাহলে তুমি আগে এখানে হাইড্রেটের জন্য H2O বসাও। আর কার্বো মানে কি? কার্বো মানে কার্বন, তাহলে কার্বো CH2O, এইটা হলো কার্বোহাইড্রেটের মূল সংকেত। কার্বন এবং পানির মিশ্রণ, এইটাই হলো কার্বোহাইড্রেটের মূল সংকেত। এখন তুমি এখানে কত বসাতে চাও? ধরো তুমি, আমরা এইভাবে লিখি কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত কি? N। তুমি এখানে N এর মান, তুমি এই জায়গাতে N এর মান, তুমি এই জায়গাতে N এর মান 6 বসাও। তাহলে N এর মান 6 বসালা, তাহলে CH2O পাশে দিলাম আমি 6, তাহলে তো 6টাকে সবার মধ্যে বন্টন করে দাও, C6H12O6। আশা করি সবাই এই জিনিসটার সাথে পরিচিত। এইটাকে বলা হয় গ্লুকোজ, এটাকে বলা হয়, এটাকে বলা হয় গ্লুকোজ। আচ্ছা ঠিক আছে, তো তোমরা এইটা চিনো কিনা? ধরো N এর মান আমি 12 দিলাম, তাহলে কি হবে? C12H24O12। চিনতে পারো? তোমরা কি এইটাকে চিনতে পারো? এই সংকেতকে তোমরা চিনো? কে কে বলতে পারবে দেখি, কে কে ছোটবেলায় এই সংকেতটা পড়েছো? C12OH24O12, এই সংকেতটাই কি চিনি না? আচ্ছা এফবিতে তো ক্লাস হচ্ছে, ক্লাস তো হচ্ছে, হ্যাঁ। তো দেখো এইখান থেকে একটা পানি, এইখান থেকে একটা পানি খালি বের করে দাও, একটা পানি মাইনাস করে দাও, একটা পানি মাইনাস করে দিলেই তাহলে C12H22, দেখো পানি বের করে দিলে 24 থেকে 2 বিয়োগ দাও তাহলে 22, O11, এইটা মানে হলো চিনি। তো দুনিয়াতে যতগুলো শর্করা আছে তুমি কোনটার নাম নিবা? সবগুলো শর্করা এই সংকেতের মধ্যে পড়ে যাবে। এই সংকেতটার নাম কি? CH2ON। এইটাকে বলে শর্করার সাধারণ সংকেত। সাধারণ শব্দটার অর্থ কি? এটার নাম হলো শর্করার সাধারণ সংকেত। হোয়াট ডাজ দ্যাট মিন বাই সাধারণ? সাধারণ মানে হলো কমন। তাহলে হোয়াট ইজ দ্য কমন ফর্মুলা অফ কার্বোহাইড্রেট? সবার জন্য সেম ফর্মুলা। বোঝাতে কি পারলাম? জিনিসটা দারুণ। তাহলে সুক্রোজ, তাহলে এইটা হলো সুক্রোজ বা চিনি বা সুগার। একটা জিনিসের 3টা নাম, চিনির ইংরেজি সুগার, সেটার কেমিক্যাল নেম হলো সুক্রোজ। মনে রাখবা, তুমি যত বেশি চিনি খাবা তত তোমার বিভিন্ন রোগ বালাইয়ের সম্ভাবনা বেড়ে যাবে। চিনি একটা ভয়ঙ্কর খাবার। তুমি এমনি 1 চামচ চিনি খেতে পারবা না। তোমাকে যদি বলা হয় তুমি 5 চামচ চিনি খাও, তোমার 5 চামচ চিনি খেতে ভালো লাগবে না। চিনি কি এমনি খাওয়া যায় নাকি? কিন্তু চিনি যখনই অন্য কিছুর সাথে মিশে যায়, চিনি বিকামস ভয়ঙ্কর। তুমি চিনি ছাড়া 1 কাপ চা আর চিনি সহ 1 কাপ চায়ের মধ্যে আকাশ এবং জমিনের পার্থক্য। চিনি যখনই অন্য কিছুর সাথে মিশে যায় একটা অসাধারণ ফ্লেভার তৈরি করে। বুঝাতে পারলাম? 1 কেজি চিনি তুমি এমনি খেতে পারবে না, কিন্তু ওই 1 কেজি চিনি দিয়ে তৈরি কেক তুমি খুব আরাম করে মজা করে খাবা। তো সুগার একটা ভয়ঙ্কর জিনিস। বোঝাতে কি পারলাম?
তো আমরা এইটা নিয়েই সামনে আজকে এখন পড়ালেখা করব। কার্বোহাইড্রেটে তাহলে সাধারণ সংকেত দেখো, বইয়ে খুব সুন্দর করে বলা আছে, তুমি এই জায়গায় দেখো। তাহলে এই যে দেখো সাধারণ সংকেত নিয়েই বলা CH2O, এটার পরে আমরা N লাগাই দিলাম, এবং আমি যা যা বললাম সবগুলোর উদাহরণ কিন্তু এই জায়গাতে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন কার্বোহাইড্রেট, এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে। তোমার কাছে এই সংজ্ঞাটাকে অনেক কঠিন বলে মনে হবে, কিন্তু আমি জানি এইচএসসিতে তোমরা এসএসসিতে তোমরা এই জিনিসগুলো পড়ার কথা। আচ্ছা তোমরা আমাকে বলো তো, তোমরা কি অ্যালডিহাইড, কিটোন এই শব্দগুলোর সাথে পরিচিত কিনা তোমরা আমাকে বলো। অ্যালডিহাইড বলতে যার CHO মূলক থাকে, কিটোন বলতে যার CO এই মূলক থাকে, এগুলোর সাথে পরিচিত কিনা? পরিচিত। তারপরে তোমরা হাইড্রোক্সিল OH এটার সাথেও পরিচিত কিনা? ঠিক আছে, যদি পরিচিত হয়ে থাকো। এখন তোমাকে কেউ জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি তো গ্লুকোজ বলতেছো, গ্লুকোজ একটা কি জৈব পদার্থ তাই না? আচ্ছা ঠিক আছে, তো গ্লুকোজ আসলে কোন জাতীয় পদার্থ? এটা কি অ্যালকেন, এটা কি অ্যালকিন, এটা কি অ্যাস্টার, নাকি এটা অ্যালকোহল, নাকি এটা অ্যালডিহাইড, নাকি এটা কিটোন? তোমাকে জানতে হবে দুনিয়ার সকল কার্বোহাইড্রেট হলো এই রকম। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, একবার বুঝতে পারলেই হয়ে যাবে। অথবা খেয়াল করো, এই দুইটাই হলো এক কার্বোহাইড্রেট, কিন্তু এখন এটা কার্বোহাইড্রেট হয়নি। এখনো এটা কার্বোহাইড্রেট হয়নি, কিন্তু এখন হয়ে গেল। তাহলে কার্বোহাইড্রেটগুলো কি তোমাকে যদি কেউ প্রশ্ন করে, তুমি বলবা এগুলা হলো, দেখো একটা কার্বোহাইড্রেটে অনেকগুলো করে হাইড্রোক্সিল মূলক থাকে। তাহলে অনেকগুলো যদি হাইড্রোক্সিল মূলক থাকে সেটাকে আমরা বলবো পলিহাইড্রোক্সি। তাহলে অনেকগুলো পলিহাইড্রোক্সি মানে অনেকগুলো হাইড্রোক্সি। তাহলে হোয়াট ইজ আ কার্বোহাইড্রেট? তুমি বলবা প্রত্যেকটা কার্বোহাইড্রেট হলো পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন। প্রত্যেকটা কার্বোহাইড্রেট কি জিনিস? এইটা পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন। তাহলে একটা কার্বোহাইড্রেট একটা কি জিনিস? এটা একটা কিটোন, কিন্তু তার মধ্যে অনেকগুলো হাইড্রোক্সিলও থাকবে। তাহলে নর্মাল কিটোন না, এটা হলো হাইড্রোক্সিল যুক্ত কিটোন। হোয়াট ইজ এ কার্বোহাইড্রেট? আর কার্বোহাইড্রেট এটা কি জিনিস? এটা হলো পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন। কথাটা কি ব্রেনের মধ্যে ঢুকলো ভাই ও বোনেরা? এই যে দেখো, যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে অনেকগুলো করে হাইড্রোক্সিল গ্রুপ থাকে, বা যারা ভাঙার পরে পানি আর্দ্র বিশ্লেষিত মানে পানি দ্বারা বিশ্লেষিত হওয়ার পরে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোনে পরিণত হয়, সে সকল যৌগকেই বলা হয় কার্বোহাইড্রেট। তাহলে তুমি যখন পরীক্ষা দিবা, তুমি কি MCQ পাবা? পরীক্ষায় এই রকম প্রশ্ন আসবে। দেখি তো কে পারে। সবাই উত্তর দাও, 1 2 3 4 কোনটা হবে উত্তর? তাহলে যারা অ্যালকেন উত্তর দিলা তাদেরকে অনলাইন থাপ্পড়। নুহা অনলাইন থাপ্পড়, একদম নাম ধরে অনলাইন থাপ্পড়। সাহাদ কোর্স অনলাইন থাপ্পড়। এই বেটা এতক্ষণ ধরে কি পড়াইলাম? তাহলে উত্তর হলো কিটোন। আমরা এতক্ষণ ধরে কি বললাম? হোয়াট ইজ এ কার্বোহাইড্রেট? এগুলা হলো রাসায়নিকভাবে অ্যালডিহাইড বা রাসায়নিকভাবে কিটোন,
যাদের মধ্যে অনেকগুলো হাইড্রোক্সিল মূলক থাকবে। কথাটা কি ক্লিয়ার কিনা? এবং এরা সবাই জৈব যৌগ। তো এইটাই তো পড়ালাম, তাহলে তুই পড়লিটা কি? আমি তো এইটাই বুঝলাম না। তুই এটা পড়লিটা কি? ঠিক আছে, কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর তোমাকে আরেকটা প্রশ্ন করবে যে এই যে কার্বোহাইড্রেট যেটা CH2O, তুমি দেখো তো এখানে যদি একটা কার্বন থাকে তার ডাবল থাকে হাইড্রোজেন এবং একটা থাকে অক্সিজেন। তার মানে এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাতটা সবসময় 1:2:1। এখানে অক্সিজেনের অনুপাতটা কত? 1:2:1। এই কথাটা মনে রাখতে হবে। মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই মনে রাখতে পারবো কিনা বুঝতে পেরেছি? পারবা কিনা বলে দাও। পারবা? বুঝতে পেরেছি পারা যাবে। তাহলে দেখো এই সুন্দর করে আমরা পড়ে ফেললাম। তাহলে এটার নামে হাইড্রেট অফ কার্বন। সুন্দর। এখন তুমি কার্বোহাইড্রেট কয়েকটা, চলো আমরা কার্বোহাইড্রেটের দুনিয়ার সাথে পরিচিত হই, তারপরে পড়ালেখার ভিতরে ঢোকা যাবে। আচ্ছা, দেখো আমরা যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারগুলো চিনি, দেখো তো তুমি চিনো কিনা? বেশিরভাগ ফল, বেশিরভাগ ফ্রুট, এর মধ্যে অনেক বেশি পরিমাণে কি থাকে? ফ্রুটের মধ্যে ফ্রুক্টোজ থাকে। ফ্রুক্টোজ, সবাই এটা একটু জেনে রাখো। ফ্রুক্টোজ শব্দটা ফ্রুটের শব্দের সাথে মিল আছে। ফ্রুক্টোজ একটা কার্বোহাইড্রেট। দেখো এই যে আঙুর, এই যে আম, তরমুজ, কলা, আমাদের ফ্রুট খেতে এত মজা লাগে কেন? কারণ ফ্রুট কিন্তু, বেশিরভাগ ফ্রুটই কিন্তু মিষ্টি, তাই কি না? এই জন্য তো আমাদের ফ্রুট খেতে এত মজা লাগে। তুমি আপেল খাও, কলা খাও, এগুলো সবগুলোই কিন্তু মিষ্টি, কারণ এর মধ্যে ফ্রুক্টোজ থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রুক্টোজ একটা কার্বোহাইড্রেট। তারপরে তুমি দেখো তো এই যেখানে ভাতের একটা বোল আছে, তারপর এটা গমের একটা বোল, এইগুলা যদিও আমরা বাংলাদেশে খাই না। তো এই যে গম, এটা ভাত, এটা যে কি কে জানে? এই দুটোই আমরা বাংলাদেশে খাই। মূলত গম এবং ভাতের মধ্যে, চালের মধ্যে কি থাকে? সবচেয়ে বেশি পরিমাণে থাকে স্টার্চ। আমরা স্টার্চ এক ধরনের কার্বোহাইড্রেট। ঠিক আছে, তারপরে এই যে দেখো শাক সবজিগুলা, এই সবজির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন কার্বোহাইড্রেট? সেলুলোজ। নামটার দিকে তাকাও, সবজির মধ্যে কোন কার্বোহাইড্রেট থাকে? সেলুলোজ। এবং মজার বিষয় কি জানো? এই সেলুলোজ, যে কোনো সবজির মধ্যে সেলুলোজ জাতীয় ফাইবার থাকে। ফাইবার, তুমি শুনবা শাকের মধ্যে অনেক বেশি ফাইবার থাকে, ফাইবার খেতে বলে, ফাইবার যুক্ত খাবার। তো সেলুলোজ শব্দটার সাথে পরিচিত। এটা নিয়ে একটা মজার কাহিনী তোমাদেরকে আমি একটু পরে বলবো, বা এখনই বলে ফেলি। আমরা শাক সবজি কেন খাই? তোমাদেরকে আমি একটা দারুণ লাইন বলি। সে লাইনটা হলো, আমরা শাক সবজি খাই কারণ আমরা শাকসবজি হজম করতে পারি না। হজম করতে পারি না, আর হজম করতে পারি না বলেই আমরা শাকসবজি খাই। শাকসবজির মধ্যে মূলত থাকে সেলুলোজ, আর এই সেলুলোজ হজম করার ক্ষমতা মানুষের নেই। মানুষের এই সেলুলোজ হজম করার ক্ষমতা নাই। সেই জন্যই কিন্তু এটা খেতে ডাক্তার আমরা বেশি বলি যে হজম করার দরকার নাই। এটা যদি হজম না হয় তাহলে এটা তোমার হাগুর সাথে বের হয়ে যাবে, আর এটা যখন বের হয়ে যাবে তোমার পেটটাকে পরিষ্কার করে দিবে। খাদ্যনালীর মধ্যে কোনো ময়লা জমে থাকবে না, ফলে তোমার পেট ক্লিয়ার হয়ে যাবে। এবং বলা হয় পেট শান্তি তো দুনিয়া শান্তি। আমাদের একজন স্যার ছিলেন পঞ্চগড়ে, আমি তার কাছে পড়তাম। আমরা যদি কখনো পরীক্ষার আগে স্যারকে জিজ্ঞাসা করতাম যে স্যার এবারকার প্রশ্নটা কেমন হবে, ধরো টেস্ট পরীক্ষার ইংরেজি প্রশ্নটা কেমন হবে, স্যার বলতেন মানুষ হাগলে যেমন আরাম পায়, আমার প্রশ্নে পরীক্ষা দিয়ে তোরা সেই রকম আরাম পাবি। তো আমি তখন ব্যাপারটা ছোট ছেলে, বুঝতে পারতাম না। পরে আসলে আবিষ্কার করলাম যে একদিন দুই দিন যদি হাগু না হয় তোমার মাথাটা তো একদম নষ্ট হয়ে যাবে, পৃথিবীর কোনো কিছু ভালো লাগবে না। এবং হাগু করলে তুমি দেখবে যে আসলেই তো অনেক শান্তি। তোমরা আমার সাথে একমত নাকি একমত না? তো এটা একমত হবা যেদিন হাগুর কষ্ট পাবা, যখন দেখবে যে তোমার হাগু হচ্ছে না 2-3 দিন ধরে, ঔষধ খেয়ে হাগু করতে হচ্ছে। আমরা ডাক্তাররা বলি যে সেলুলোজ খেতে, কারণ এটা হজম হবে না।
হজম হবে না, ফলে তোমার পায়খানার সাথে এটা চাপ দিয়ে তোমার পায়খানাটাকে বের করবে। তো এটা একটা দারুণ ব্যাপার। আচ্ছা, তারপরে এই যে তাহলে কি কি তাহলে তুমি এখানে দেখতে পাইলা শর্করা জাতীয় খাবার অনেক রকমের হতে পারে, এবং সেগুলোর মধ্যে নামগুলো দেখো, এই যে গ্লুকোজ, স্টার্চ, সেলুলোজ, কতগুলো নামের সাথে তো পরিচিত হলা। তার মানে এরা হলো শর্করা জাতীয় খাবার। তো এই সামনে অনেকগুলো নাম আসবে, সামনে অনেক অনেক নাম আসবে। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়। কেন মানুষ এই চ্যাপ্টারটাকে ভয় পায় জানো? কারণ অনেক পড়া। এই যে এই বক্সের দিকে তাকায় দেখো, তাহলে কার্বোহাইড্রেট, তুমি এই বক্সের দিকে তাকাও, কার্বোহাইড্রেটকে কিভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে। 1 নম্বর শ্রেণীবিভাগ স্বাদের ভিত্তিতে। যেই কার্বোহাইড্রেট খেলে আমরা মিষ্টি অনুভব করি সেগুলোকে বলে সুগার, আর যেগুলা আমরা মিষ্টি অনুভব করি না সেগুলোকে বলে নন সুগার। দেখো, যেগুলো মিষ্টি অনুভব করি, যেগুলো মিষ্টি অনুভব করি না। তাহলে দেখি তো তুমি কি বুদ্ধি করে বলতে পারবা কিনা, বলো তো, ভাত সুগার নাকি নন সুগার? বলো তো, ভাত সুগার নাকি নন সুগার? তাহলে ভাত কিন্তু কোনোভাবে মিষ্টি করে না। তাহলে ভাতের মধ্যে কি থাকে? ভাতের মধ্যে থাকে স্টার্চ। তাহলে এটা হলো স্টার্চ, একটা নন সুগার। স্টার্চের কোনো মিষ্টি নাই। একইভাবে তুমি যে শাকসবজি খাও, সেই শাকসবজির মধ্যে থাকে সেলুলোজ। সেলুলোজের সেলুলোজ সেলুলোজের মধ্যেও, যেমন শাকসবজি, ধরো শাক, শাকের মধ্যে থাকে সেলুলোজ, এটাও কিন্তু মিষ্টি করে না। তাহলে এটাও নন সুগার। তারপরে তুমি কখনো কলিজা খাইছো? কলিজা তোমরা জেনে থাকবা, আমরা কিন্তু কলিজা বা এই যে মাংস, তুমি যে দুপুরবেলা মাংস খাইছো, এই মাংসের মধ্যেও কিন্তু কিছু শর্করা থাকে। যদিও মাংস মূলত প্রোটিন, কিন্তু এর মধ্যে কিছু শর্করা জমা থাকে। তো মাংস খেতে কি মিষ্টি লাগে? কলিজা বা মাংস, এর মধ্যে গ্লাইকোজেন জমা থাকে, গ্লাইকোজেন, এগুলোও একগুলো শর্করা। তাহলে এই যে নাম 3টা বললাম, এরা কিন্তু একটাও মিষ্টি করে না। তাহলে এরা সবাই নন সুগার। তাহলে হোয়াট আর নন সুগার কার্বোহাইড্রেটস? এই যে নন সুগার কার্বোহাইড্রেটস হলো এরা। চিনতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা, পারবা কিনা? তা নামগুলো একটু দেখো যে নন সুগার। তাহলে ভাইয়া সুগার কারা? হু আর সুগার, যারা মিষ্টি করে। তো সবার আগে মনে রাখতে হবে সুগার কারা। সবচেয়ে বেশি মিষ্টি কে করে? চিনি। তাহলে চিনির মধ্যে কি থাকে? চিনির মধ্যে থাকে তোমার সুক্রোজ। তাহলে কয়েকটা নামের সাথে তোমাদেরকে অল্প অল্প করে পরিচয় করাই দেই। তাহলে সুক্রোজ হলো সুগার, কারণ এটা মিষ্টি করে। তোমরা গ্লুকোজ খাইছো না? সবাই দেখো তো এই জিনিসটা তোমরা চিনো কিনা, কখনো যদি নাও খেয়ে থাকো, কিন্তু এইটা তোমরা বাজারে সবারই দেখার কথা। গ্ল্যাক্সোজ ডি, সবাই কি দেখেছো? সাকিব আল হাসান এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সবাই কি চিনো? এটা খেতে কিন্তু মিষ্টি। তাহলে যে গ্লুকোজ, গ্লুকোজ খেতে কিন্তু মিষ্টি। যদি খেয়ে না থাকো তাহলে কালকে খেয়ে দেখতে পারো। গ্লুকোজ বিস্কুটের বাজারে একটা বিস্কিট পাওয়া যায়, ওটাও কিন্তু মিষ্টি। একইভাবে ফলমূল খেতে অনেক মজা লাগে। তাহলে এই যে গ্লুকোজ বলো, ফ্রুক্টোজ বলো, এই সবগুলা, এগুলা কিন্তু সুগার, তাই কি না? তাহলে আপাতত একটা ছোট্ট আইডিয়া পেয়ে গেলা যে যেগুলো মিষ্টি সেগুলোকে আমরা সুগার বলবো, যেগুলো মিষ্টি না সেগুলোকে আমরা নন সুগার বলবো। তো দেখো তো বইয়ে এই কথাটাই কিন্তু এই জায়গাতে দেওয়া আছে, তুমি দেখলেই বুঝতে পারবা পড়াটার মধ্যে। কোথায় তোমরা বাবারা, কোথায় 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 কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, এই টপিকটার পরেই পাবা এটাকে। এই যে তাকায় দেখো, তাহলে স্বাদের উপরে ভিত্তি করে আমরা 2 ভাগে ভাগ করব। মিষ্টি হলো সুগার, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। এবং দেখো এরা মিষ্টি এবং এরা দানাদার। চিনির দানা আছে, মুখস্থ করার কিছু আছে? চিনিগুলো কি দানা দানা না? এবং চিনি কি পানিতে মেশানো যায় না? তাহলে দেখো এরা পানিতে দ্রবণীয়। 3টা বৈশিষ্ট্যই তুমি বুঝে ফেললা। আর ভাত, এই ভাতের ভেতরে যে শর্করাটা আছে দেখো তো মিষ্ট নয়। ভাতের ভেতরে কি তুমি কোনো দানা খুঁজে পাও? ভাতের ভেতরে কি আলাদা কোনো দানা আছে? একটা চাল বের করার পর তুমি কি কোনো আলাদা দানা দেখতে পাবা? উত্তর হলো নো, মানে না। তাহলে এরা হলো অদানাদার এবং এরা পানিতে, এবং এরা পানির মধ্যে দ্রবণীয় না। কারণ তুমি ভাতকে পানির মধ্যে মিশালেও তো ভাত দেখা যাবে, তাহলে পানিতে দ্রবণীয় না। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। কে কে বুঝতে পারলাম?
কঠিন বলে মনে হচ্ছে নাকি, নাকি ব্রেন খাটায় বলতে পারবা? পারবা কিনা ও ভাই ও বোনেরা, বলে ফেলো পারবা কিনা? পারবা তো নাকি? পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে নুদার, নাজিফা খানম, জিএইচ মেক, ইনশাআল্লাহ ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। তোমরা সাবাস, তাহলে তোমরা একটা শ্রেণীবিন্যাস পদ্ধতি জেনে গেলা। আচ্ছা সুন্দর, একটা পড়া তোমরা পড়লা। আজকে প্রথম দিন আমরা একদম স্লোলি যাব, দ্বিতীয় দিন থেকে এটা ফাস্ট পড়তে হবে। চ্যাপ্টার কিন্তু অনেক বড়, নাহলে শেষ করতে আমার মেলা দিন সময় লেগে যাবে। দ্রুততার সাথে শেষ করতে হবে, 4-5 ক্লাসে শেষ করতে পুরো চ্যাপ্টার, বিশাল বড় চ্যাপ্টার। ওফ, পিডিএফটা মাঝে মাঝে ঝামেলা করে, হ্যাং খেয়ে যায়, দেখছো পিডিএফটা হ্যাং খেয়ে গেছে। ইফ ইউ ক্লিক নো, ইউর চেঞ্জেস উইল বি লস্ট। তো আমি নো ক্লিক করিনি, আমি ইয়েস ক্লিক করেছি, অটোমেটিক সেভ হয়ে গেল। তাহলে আমরা দুইটা সুন্দর টপিক পড়ে ফেললাম। আচ্ছা, ভালো জিনিস তুমি জানতে পারলা। তুমি ভালো জিনিস জানতে পারলা। আচ্ছা ঠিক আছে, ওকে। কিভাবে রিকভার করবা সেটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব, এই ক্লাসে আপাতত আলোচনা না করি। তাহলে একটা টপিক তুমি জানতে পারলা। এইবার দ্বিতীয় টপিক জানার চেষ্টা করো। এইটাতে আমরা যাব, যেহেতু এইটাই মূল আলোচনা। ওইটাতে ঢোকার আগে ছোট্ট এটা পড়ে নাও। এটাকে বলা হয় রিডিউসিং সুগার, বিজারণ ক্ষমতার ভিত্তিতে। রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। তো ভাইয়া এই জিনিসটা আবার কি? রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার, এই কথাটা কাকে, এই কথাটা কি জিনিস? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে একটা ছোট্ট জিনিস, একটু বিক্রিয়া দেখাই। এটা কেমিস্ট্রির পড়া, সম্পূর্ণ এটা কেমিস্ট্রির পড়া। এই বিক্রিয়াটা আমি আপাতত নেট থেকে তোমাকে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। দাঁড়াও, ওকে। তো রিডিউসিং মানে কি সেটা তো আগে জানতে হবে। রিডিউসিং, তোমরা সবাই জারণ বিজারণ শব্দটার সাথে পরিচিত। তাহলে রিডিউস কেমিস্ট্রি এমনিতেই ভয় লাগে, আমরা একদম সহজ করে পড়ব, চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে বিজারণ ক্ষমতা সম্পন্ন, বিজারণ ক্ষমতা সম্পন্ন। বিজারণ ক্ষমতা সম্পন্ন মানে কি তোমরা মনে রাখবা? জারণ মানে ছাড়ন, কিসের ছাড়ন? ইলেকট্রনের ছাড়ন। তাহলে হোয়াট ইজ জারণ ক্ষমতা? ইলেকট্রন ছাড়া, আচ্ছা জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, আর বিজারণ মানে তাহলে ইলেকট্রন গ্রহণ। ওকে ঠিক আছে। আচ্ছা, তো বিজারণ ক্ষমতা সম্পন্ন তার মানে কি? অন্যকে বিজারিত করতে পারে। সহজ করে লিখে দিচ্ছি, অন্যকে বিজারিত করে। বিজারিত করে মানে কি? অন্যকে বিজারিত করে মানে কি? ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য করে। অন্যকে ইলেকট্রন গ্রহণ করতে, বিজারণ করে মানে কি? অন্যকে ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য করে। তো
এদেরকে বলা হয় রিডিউসিং পদার্থ, রিডিউসিং সাবস্টেন্স। যারা অন্যকে ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য করে তারা হলো বিজারণ ক্ষমতা সম্পন্ন বা রিডিউসিং। তোমরা যখন জৈব রসায়ন পড়বা সেখানে দেখবা অ্যালডিহাইড মূলক যাদের থাকে, অ্যালডিহাইড গ্রুপ এইরকম ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং অন্যকে ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য করে। বুঝাতে পেরেছি? তো এই জারণ, সারণ, বিজারণ, ভেরি গুড। তো এগুলো তোমরা বেসিক একটা আইডিয়া পেয়েছো। তো এই যে অ্যালডিহাইড গ্রুপ, এই গ্রুপটা যদি কোথাও বিদ্যমান থাকে, বা কিটোন গ্রুপ এইটা যদি কোথাও বিদ্যমান থাকে, একদম ভালো মতো বিদ্যমান থাকে, তাহলে এই রকম অবস্থায় যদি বিদ্যমান থাকে তাহলে তারা ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা রাখে, অন্যকে গ্রহণ করার ক্ষমতা রাখে। এইটা কি বলা হয়? বিজারণ ক্ষমতা সম্পন্ন। এখন তোমাদেরকে তো আমি আগেই পড়ালাম, মনে পড়ে কিনা, যে সকল কার্বোহাইড্রেট যৌগ এরকম অ্যালডিহাইড বা কিটোন, সকল কার্বোহাইড্রেট যৌগ হলো অ্যালডিহাইড বা কিটোন। তার মানে যদি অ্যালডিহাইড বা কিটোন গ্রুপের ক্ষমতা থাকে অন্যকে বিজারিত করার, তাহলে সকল কার্বোহাইড্রেটেরই এই ক্ষমতাটা থাকার কথা, তাই কি না? যদি এদের ক্ষমতা থাকে অন্যকে বিজারিত করার, তাহলে সকল কার্বোহাইড্রেটের মধ্যে এটা থাকে, তাহলে সবাই রিডিউসিং সুগার, সবাই কিন্তু রিডিউসিং শর্করা হবার কথা, কিন্তু হয় না। এইটাই তোমার খ নাম্বারে প্রশ্ন আসবে। তুমি ব্যাপারটাকে অবহেলা করে চলে যেতে চাইলেও অবহেলা করার সুযোগ নাই। তুমি ব্যাপারটাকে অবহেলা করতে চাইলেও তোমার এটা পিছু ছাড়বে না, এটা কিন্তু পরীক্ষায় আসবে। দেখো এইটা যে জায়গায় দেওয়া আছে আগে সেইটা বের করো, না হলে এটা পরবর্তীতে আর পড়ানোই হবে না। এইটা পরবর্তীতে আর পড়ানো হবে না। এই টপিকটা কোথায় দেওয়া? একদম নিচের দিকে চলে যাও, একদম নিচের দিকে, একদম পরে 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 চলে যাও। রিডিউসিং সুগারের কথা কোথায় বলা আছে? যেই জায়গায় বলা আছে সেই জায়গায় দেখো তো, একটু খুঁজে বের করো তো কত নাম্বার পেজে। আচ্ছা, আমি তো নিজেই খুঁজে পাচ্ছি না। এইটা তো এখানে দেওয়া আছে, খুঁজে পাচ্ছি না। দেখো তো কত নাম্বার পেজে আছে। সবাই রিডিউসিং সুগার টপিকটা দেখতে পাচ্ছ কিনা? সবার শেষে দেওয়া নাকি? 116। ভেরি গুড, সাবাস। এই তো, তাহলে দেখো বিজারণ ক্ষমতার ভিত্তিতে, তাহলে যারা বিজারণ করতে পারে তাদেরকে বলে বিজারণ ক্ষমতাযুক্ত। এইটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তো কারা বিজারণ করতে পারে? যাদের একটা মুক্ত, এই মুক্ত শব্দটাই হলো মেইন। তুমি যেমনি মুক্ত কথাটা লিখে ফেললা তুমি মার্ক পেয়ে গেলা। যেসব কার্বোহাইড্রেটে কমপক্ষে একটা মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে তাদেরকে আমরা বলবো রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। তাহলে কাদেরকে আমরা বিজারক শর্করা বলবো? যাদের একটা মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে। আর যাদের এই রকম মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে না তাদেরকে আমরা বলো, দেখো একটিও মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে না, তাদেরকে আমরা বলবো নন রিডিউসিং সুগার। আপাতত এই সংজ্ঞাটা বুঝলা কিনা? রিডিউসিং সুগার কারা কারা? শুরুর দিকের যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, মনে রাখবা গ্লুকোজ, ফ্রুক্টোজ এরা সব সময় দুইজন একই সাথে চলবে। যেখানেই গ্লুকোজ লিখবা সেখানেই ফ্রুক্টোজ লিখে দিবা, জিএফ, গুড ফ্রেন্ড দিয়ে মনে রাখবা। গ্লুকোজ ফ্রুক্টোজ সবসময় একই সাথে থাকবে। আর স্টার্চ, গ্লাইকোজেন, তারপরে সেলুলোজ এরা সবসময় একসাথে থাকবে। এই তিনজন হলো একই ফ্রেন্ড। তুমি যেখানেই উদাহরণ দিবা কোথাও যদি একটা উদাহরণ মনে পড়ে মনে রাখবা এই তিনজন সবসময় একসাথে মুভ করবে। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। একদম স্টার্চ হলো এস দিয়ে, সেলুলোজ হলো সি দিয়ে, গ্লাইকোজেন এসসিজি। সবসময় একই সাথে মনে রাখবা যে একবার যেখানে লিখবা স্টার্চ চোখ বন্ধ করে উদাহরণের মধ্যে সেলুলোজ, গ্লাইকোজেনকেও নিয়ে আসবা। একবার যেখানে লিখবা গ্লুকোজ সেখানে চোখ বন্ধ করে ফ্রুক্টোজও উদাহরণের মধ্যে দিয়ে দিবা। তাহলে দেখো তো গ্লুকোজ আর ফ্রুক্টোজ এরা হলো বিজারণ ক্ষমতা সম্পন্ন। এদের মুক্ত, তুমি জাস্ট গ্লুকোজ আর ফ্রুক্টোজ মনে রাখলা। একইভাবে স্টার্চ, সেলুলোজ,
গ্লাইকোজেন, এদের কথাও একসাথে মনে রাখলা। এরা হলো বিজারণ ক্ষমতাবিহীন, কারণ এদের মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে না। তুমি বলবো যে ভাই কেমনে থাকে না, এটা কিভাবে বুঝবো? এটা আমরা সামনে যখন কালকে গঠনগুলো পড়বো তখন তুমি বুঝতে পারবা। শুধু পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, খেয়াল করো কেন এত আয়োজন করলাম। কারণ এই জায়গাতে দেখো তো, গ্লুকোজ ফ্রুক্টোজের সাথে আরেকজন আছে ওদের টিমে, সুক্রোজ। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমার মনে হতে পারে যে ভাই শুধু গ্লুকোজ ফ্রুক্টোজকে একটা দল বানাইলেন, সুক্রোজকে কেন রেখে দিলেন? সুক্রোজকে কি এই গ্রুপে আনা যাইতো না? উত্তর হলো না। এইখানে এসে সুক্রোজ কিন্তু দল চেঞ্জ করে। সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার, সেই জন্য পরীক্ষায় যে এটা কতবার প্রশ্ন আসছে, তুমি যখনই বিগত বছরের প্রশ্ন সলভ করতে যাবা, এইচএসসি পরীক্ষার প্রশ্ন সলভ করতে যাবা, তখনই তুমি এটা বারবার দেখতে পাবা। সুক্রোজ সুগার হওয়ার পরেও এটা একটা নন রিডিউসিং শর্করা। বুঝাতে পারলাম? তাহলে দেখো, নন রিডিউসিং শর্করা। আচ্ছা, এখানে মজার কথাটার দিকে একটু তাকাও। আমরা সুগার বলতে শুধু চিনি বুঝি, কিন্তু এখানে রিডিউসিং সুগার বা নন রিডিউসিং সুগার, এই সুগার দ্বারা কিন্তু শুধু চিনিকে বোঝাচ্ছে না। দেখো, রিডিউসিং সুগার, তুমি যদি ভাবো যে রিডিউসিং সুগার মানে চিনি, একদম আসমান থেকে পড়বা। দেখো, সুগার সুগার শব্দটা ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে সুগারের যে মেইন উপাদান সুক্রোজ, সেই কিন্তু নাই। সুগার ইটসেলফ নন রিডিউসিং। তার মানে এইখানকার যে সুগার কথাটা, এইটা দ্বারা শর্করা বোঝানো হয়, এইটা দ্বারা কিন্তু চিনি বোঝানো হচ্ছে না। তোমরা ছোট মানুষ, তোমাদের কাছে এটা মনে প্রশ্ন জাগতে পারে। এটা একটা কমন টার্ম, সুগার বলতে কার্বোহাইড্রেট। তাহলে কথাটা কি বুঝতে পারলাম কিনা? কথাটা কি বুঝতে পেরেছো? দেখো, তাহলে যে সুক্রোজ উদাহরণটা তোমার ব্রেনের মধ্যে ঢুকে গেল। আর একটা করে উদাহরণ দেওয়া আছে, ম্যানোজ, ট্রিহালোজ, এই দুটো আপাতত বোনাস হিসাবে জেনে নাও। তাহলে আমরা শর্করাকে কয়েকটা ভাগে ভাগ করলাম, স্বাদের ভিত্তিতে, বিজারণ ক্ষমতার ভিত্তিতে। অনেকটুকু সময় দিলাম তোমাদেরকে জিনিসগুলোর সাথে পরিচয় করানোর জন্য। এইবার পার্টি তো আভি শুরু হুই হ্যায়, খেলা তো আসলে কেবল শুরু হলো। মূল পড়া তো ছোট্ট ভাই বোনেরা আসলে কেবল শুরু হচ্ছে। শর্করার আসল গঠন কিসের ভিত্তিতে? তার কার্বন শিকলের ভিত্তিতে। তুমি এই জায়গায় দেখতে পাবা শর্করার মূল গঠন, মূল শ্রেণীবিভাগ, সেইটা তুমি এখন পড়বা। এইটাই হলো মেইন পড়া, শর্করার মূল শ্রেণীবিভাগটা। দেখো, রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে। এটা দেখতে কেমন তার উপরে ভিত্তি করে কয় প্রকার একটু তাকায় দেখো। মনো স্যাকারাইড, ডাই স্যাকারাইড, অলিগো স্যাকারাইড, পলি স্যাকারাইড। তাহলে সবাই শব্দটা কমন করো তো, কোন শব্দটা কমেন্ট করো তো, এই সবার মধ্যে কোন শব্দটা কমন? হোয়াট ডাজ, সবাই শব্দটা লিখো, সবাই শব্দটা লিখো। ওকে, তোমরা স্যাকারিনের নাম শুনে থাকবা। ওই স্যাকারিন শব্দের অর্থ চিনি বা মিষ্টি। স্যাকারাইড কথাটা স্যাকারিন থেকেই এসেছে, স্যাকারিন, স্যাকারাইড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন, তাহলে মনো মানে কি? একটা শর্করা, মনোস্যাকারাইড একটা শর্করা, একটা চিনি। ডাইস্যাকারাইড দুইটা চিনি। অলিগোস্যাকারাইড, অলিগো মানে অল্প কিছু, অলিগো শব্দের অর্থ অল্প কিছু, ফিউ, অনেক বেশি না। আর অল্প কিছু চিনি, পলিস্যাকারাইড মানে অনেকগুলো চিনি, পলি মানে অনেক। এখন তুমি বলবা যে ভাই হোয়াট ডাজ দ্যাট মিন? স্যাকারাইড মানে তুমি মনে রাখবা শর্করা, কিন্তু আমি তোমাকে যেটা মনে রাখতে বলবো সেইটা হলো, স্যাকারাইড মানে তুমি যেটা মনে রাখবা সেটা হলো, স্যাকারাইড মানে তুমি মনে রাখবা কার্বন শিকল। কি মনে রাখবা? কার্বন শিকল। ভাই এইটা আবার কি? কার্বন শিকল এটা আবার কি? এটাই এখন তোমাদেরকে পড়াবো। তো যাই হোক, যেটা মনোস্যাকারাইড সেইটার শিকল থাকে মাত্র একটা। যেটা ডাইস্যাকারাইড এইটাতে শিকল থাকবে দুইটা। যেটা অলিগোস্যাকারাইড সেইটাতে শিকল 3 থেকে এরকম 15টা পর্যন্ত, বা বইয়ে কয়টা জানি দেওয়া আছে খেয়াল করতে হবে,
কিছু শিকল হতে পারে, কিন্তু যেটা পলিস্যাকারাইড সেটাতে শিকল থাকবে অনেকগুলো শিকল থাকবে। শিকলের শেষ নাই, এবং অসংখ্য রকম শিকল, অনেক রকম অসংখ্য রকম শিকল ওই জায়গায় থাকবে। এইটা হলো পলিস্যাকারাইড। তাহলে দেখো তো মোটা দাগে পার্থক্য করতে পারছো কিনা, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। এই যে দেখো, তাহলে এই হলো মনোস্যাকারাইড, কয়টা শিকল? একটা শিকল। ডাইস্যাকারাইড কয়টা শিকল? দুইটা শিকল। পলিস্যাকারাইড 3 থেকে 10টা শিকল, এইটা মনে রাখো, 3 থেকে 10, আপাতত এটাই মনে রাখো, এক এক বই এক এক রকম দেওয়া। 3 থেকে 10টা শিকল হলো অলিগোস্যাকারাইড, আর পলিস্যাকারাইড অনেকগুলো কার্বন শিকল। এই যে লম্বা লম্বা এগুলা হলো কার্বন শিকল। ভাইয়া মানে কি, মানে কার্বন শিকল এইটা আবার কি জিনিস, এইটাই আমরা পড়বো। আপাতত মনে রাখবো তাহলে একটা শিকল, দুইটা শিকল, তিনটা শিকল। এইবার তুমি দেখো তো, একটু আগে আমি তোমাদেরকে ছবিতে এঁকে দিলাম একটা শিকল। এখানে এখানে কয়টা শিকল? এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা পদার্থ। কয়টা করে শিকল দেখতে পাচ্ছ? এখানে কয়টা করে শিকল? 5টা শিকল না? এইটা একটা পদার্থ, পদার্থ এ, পদার্থ বি, পদার্থ সি, পদার্থ ডি, পদার্থ ই। কয়টা করে শিকল? পদার্থ এর শিকল কয়টা? পদার্থ এর শিকল কয়টা? একটা। তাহলে প্রত্যেকটা পদার্থেরই একটা করে শিকল। তাহলে এরা সবাই মনোস্যাকারাইড, এরা সবাই মনোস্যাকারাইড। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ, যাদের শিকল একটা তাদেরকে সবাইকে আমরা মনোস্যাকারাইড বলবো। বুঝলাম কিনা? ওকে, বুঝলাম। এখন তাহলে দেখো তো পার্থক্যটা কিসে? এর সাথে ই এর পার্থক্যটা কি? শিকলের দৈর্ঘ্যে। এর শিকলে মাত্র 3টা ডট, ই এর শিকলে 1 2 3 4 5 6 7, 7টা ডট। তাহলে এর 3টা, এর 4টা, এর 5টা, এর 6টা, এর 7টা। তাহলে যখন শিকল একটা, আমরা এই ডটগুলাকে বলবো কার্বন। এইগুলো প্রত্যেকটাই কি? এই প্রত্যেকটা ডট হলো কার্বন। যখন একটা শিকল 3 কার্বন বিশিষ্ট, তখন সেটাকে আমরা বলবো ট্রায়োজ। তাহলে যেই মনোস্যাকারাইডের 3টা কার্বন থাকে সেটাকে বলে ট্রায়োজ। যেই মনোস্যাকারাইডের 4টা কার্বন থাকে সেটাকে বলে টেট্রোজ। যেই মনোস্যাকারাইডের 5টা কার্বন থাকে সেটাকে বলে পেন্টোজ। যেই মনোস্যাকারাইডের 6টা কার্বন থাকে সেটাকে বলে হেক্সোজ। যেই মনোস্যাকারাইডের 7টা কার্বন থাকে সেটাকে বলে হেপ্টোজ। এই কথাগুলোর সাথে তোমরা পরিচিত কিনা? আমরা যেমন 1 2 3 4 পড়ি, যারা গ্রিসের তারা পড়ে হলো এই যেরকম ট্রাই, কোয়াট্রা। তো এই শব্দগুলো যে ল্যাটিন বা গ্রিস, ট্রায়োজ, টেট্রোজ, টেট্রা মানে 4, পেন্টো মানে 5, হেক্সা মানে 6, হেপ্টোজ মানে 7। জিনিসটা কি বুঝতে পেরেছ? তাহলে কাকে বলা হয় হেপ্টোজ? যে মনোস্যাকারাইডের 7টা কার্বন থাকে তাকে বলে হেপ্টোজ। যেই মনোস্যাকারাইডের 6টা কার্বন থাকে তাকে বলে হেক্সোজ। দারুণ না? এই শব্দগুলোর সাথে আশা করি তোমরা সবাই পরিচিত। এখন তুমি বইটা বের করে দেখো, অনেক কিছু বুঝতে পারবা। তাহলে মনোস্যাকারাইড কার্বন সংখ্যার উপরে ভিত্তি করে আমরা 3 কার্বন ট্রায়োজ, 4 কার্বন টেট্রোজ, 5 কার্বন পেন্টোজ, 6 কার্বন হেক্সোজ, 7 কার্বন হেপ্টোজ। সবাই বলো মারাবা, মারাবা। এইগুলা কিন্তু একদম বেসিক পড়া। ও ভাই বোনেরা, একটু পরেই কিন্তু প্যারা খেয়ে যাবা। ওকে, ঠিক আছে, কথা বুঝতে পেরেছি। এবার একটু টুইস্টের দিকে তাকাও।
কে বলতে পারবে ট্রায়োজ এবং ট্রাইস্যাকারাইডের মধ্যে কি পার্থক্য? দুটার মধ্যেই তো ট্রাই কথাটা আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রায়োজ অ্যান্ড ট্রাইস্যাকারাইড? কে বলতে পারবে? তোমাদের মধ্যে যারা ক্লাস করছো, কে বলতে পারবা ট্রায়োজ এবং ট্রাইস্যাকারাইডের মধ্যে কি পার্থক্য? ওকে, ভেরি গুড। ট্রায়োজ মানে 4 কার্বন। এই বেটা অর্ণব, তুই তো দেখি আকাশ থাক। কার্বন শিকলের পার্থক্য, ভেরি গুড। ট্রায়োজে হলো একটা মনোস্যাকারাইড যার শিকল একটা, কিন্তু ট্রাইস্যাকারাইড যার শিকল 3টা, টেট্রাস্যাকারাইড যার শিকল 4টা। কার্বন কয়টা সেটা হিসাব বাদ, কার্বন কয়টা আছে সেটা হিসাবই হবে না। পেন্টাস্যাকারাইড ওর শিকলই 5টা, কয়টা কার্বন সেটা হিসাব করার বিষয় না। তাহলে এই তো, এইটাই কিন্তু বেশিরভাগ বাচ্চা কাচ্চা বুঝে না। তাহলে এইটা একটা টেট্রোজ, 1 2 3 4, এটা একটা টেট্রোজ, কিন্তু এখানে এইটা কিন্তু একটা সরি, এটা কিন্তু এটা একটা টেট্রোজ। এইটা একটা, সরি আমি বলতে ভুল করেছি, এটা একটা টেট্রাস্যাকারাইড, আমি বলতে ভুল করেছি। এইটা একটা টেট্রাস্যাকারাইড। কথা কি বোঝা গেল? সবাই কি কথাটা বুঝতে পেরেছো? ব্রেনের মধ্যে প্রবেশ করলো কিনা? ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে সুন্দর বেশ কিছু পড়া তুমি শিখে গেলা, দারুণ পড়া, এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট। দারুণ মানে কি, দারুণ 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 ইম্পর্টেন্ট। এইবার তুমি তাকায় দেখো ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের নামগুলো মুখস্থ করতে হবে। সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোজ। সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোজ। ডাইস্যাকারাইডের উদাহরণগুলো মুখস্থ করতে হবে, 2 থেকে 3 বার করে পড়তে হবে। তো সুক্রোজ, সেলোবায়োজ, মেলটোজ। আমি মনে রাখতাম যে সুষমা, সুষমা নামে মেয়ে পাওয়া যায় না আমাদের চারপাশে, সুষমা মারা গেছে। তাহলে ডাইস্যাকারাইডের উদাহরণ কি কি? সুক্রোজ, সেলোবায়োজ এবং মেলটোজ। এই হইল সুষমা। সুষমা নামের মেয়েরা মৃত্যুবরণ করেছে, সুষমা দিয়ে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে? ট্রাইস্যাকারাইডের নাম এই জায়গায় একটু পরে আমরা পাবো। তুমি পলিস্যাকারাইডের নামে চলে যাও। পলিস্যাকারাইড তুমি অলরেডি তোমার মনে পড়ার কথা, আমি বলেছিলাম ওরা সবসময় একসাথে থাকবে। দেখো, স্টার যেখানে, গ্লাইকোজেন সেখানে, সেলুলোজও সেখানে, এরা সবাই পলিস্যাকারাইড। ওই যে গ্রুপটা, 3 জনের গ্রুপটা, ওরা সবাই একসাথে, ওরা সবাই পলিস্যাকারাইড। ওদের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, দুজনেই পলিস্যাকারাইড। স্টার্চগুলো আমরা খাওয়া দাওয়া করি, তো এরা হলো সঞ্চিত পলিস্যাকারাইড, আমরা খাবার খাওয়ার পর এটা আমাদের সঞ্চিত হয়। আর সেলুলোজটাকে বলে গাঠনিক, কারণ যে উদ্ভিদের কোষ দেহটা গঠন করে, কোষ প্রাচীর গঠন করে। একটা উদ্ভিদের মধ্যে তুমি যে শাকসবজি খাও, মূলত তো আসলে সেলুলোজ খাও, এই জন্য এটাকে গঠন সহায়ক সেলুলোজ বলা হয়। একইভাবে পেকটিন আমরা পড়েছিলাম, পেকটিন থাকে মধ্য পর্দায়, কোষ প্রাচীরের গঠন, তোমরা হয়তো সব ভুলে গেছো এতদিনে। পেকটিন গঠন সহায়ক পলিস্যাকারাইড। নামগুলো এইখান থেকে কিন্তু পরীক্ষায়, এইটা কিন্তু দারুণ একটা বক্স, কতটুকু ব্রেনের মধ্যে প্রবেশ করলো। তাহলে ও ভাই বোনেরা, দেখি তো কেমন শিখলা। রেডি?
বলো। তাহলে এইভাবে এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট ধাপ, আমাদের প্রথম ধাপ, আমরা এটাতে আলোচনা করলাম। প্রথম ধাপ আমরা আলোচনা করলাম, এখন আমরা আস্তে আস্তে এর গভীরে প্রবেশ করব। তাহলে তাকায় দেখো তো, ট্রায়োজের উদাহরণের দিকে তাকাও, পরের পেজে চলে আসো। ট্রায়োজ, দেখো ট্রায়োজের জাস্ট যেই মনোস্যাকারাইডে কয়টা কার্বন থাকে, যেই মনোস্যাকারাইডে 3টা কার্বন থাকে তার নাম ট্রায়োজ। তোমার কাছে পরীক্ষায় কিন্তু এমসিকিউতে ট্রায়োজের একটা উদাহরণ জানতে চাইবে, ট্রায়োজের উদাহরণ জানতে চাইবে, ট্রায়োজের উদাহরণ। দেখো গ্লিসারেলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। ভাই এত কঠিন নাম, হ্যাঁ এই কঠিন নামটা দুই একবার করে পড়তে হবে। গ্লিসারেলডিহাইড, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, গ্লিসারেলডিহাইড, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এটা ট্রায়োজের উদাহরণ। তুমি জাস্ট যেটুকু লাইন দাগাই দিচ্ছে ওইটুকু পড়লেই হবে। এই যে দেখো ট্রায়োজ দেখতে কেমন, এই যে গ্লিসারেলডিহাইডের ছবির দিকে তাকাও, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনের ছবির দিকে তাকাও, তুমি জাস্ট ছবিটার দিকে তাকাও, আপাতত ভয় পাওয়ার দরকার নাই। ট্রায়োজের উদাহরণ দুইটা মনে রাখো, এইটার সংকেত থেকে প্রশ্ন আসবে কিনা, সংকেতটা দিয়ে দিতে পারে পরীক্ষায়, দেখে চিনতে পারো কিনা। তুমি জাস্ট কার্বন শিকল দেখো তো, শিকল কয়টা, এই যে দেখো শিকল কয়টা, দেখো এই যে একটাই শিকল, এই যে শিকল লম্বা, একটাই শিকল, একটাই শিকল। ওই শিকলে কার্বন কয়টা, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। আশা করি কার্বন গুনতে পারো, তাই কিনা? একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। তুমি যদি দেখো যে 3টা কার্বন, তাহলে বুঝে নিবে এটা হলো একটা ট্রায়োজ। এই তো চিনতে পারলা বলে আমি ধরে নিচ্ছি। তারপরে দেখো পরের ছবিটার দিকে তাকাও, এখানে আরেকটা ছবি দেওয়া, দেখো একটাই শিকল, একটা কার্বন, দুইটা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, একটাই শিকল, 4টা কার্বন। কি নাম? ইরিথ্রোজ। নামের দিকে তাকাও, নাম হলো ইরিথ্রোস। তাহলে টেট্রোজের উদাহরণ কি? ইরিথ্রোস। কষ্ট করে ভাই নামগুলো মনে রাখতে হবে, আমি লিখে দিচ্ছি নামগুলো, প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসবে। তুমি যদি মনে করো যে এগুলো এমসিকিউতে আসবে না, চ্যাপ্টারটাকে কি পোলাপান এমনি এমনি ভয় পায় নাকি? এখন তুমি আস্তে আস্তে মনে হবে যে আসলেই তো একটু কঠিন, কিন্তু দুই একবার পড়লেই তোমার ব্রেনের মধ্যে ঢুকে যাবে। গ্লিসারেলডিহাইড, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ধা। টেট্রোজ, ইরিথ্রোস। দেখতে পাচ্ছি? তাহলে এইটা পর্যন্ত ব্যাপারটা ইজি, খালি নাম পড়লেই হবে, কিন্তু এরপরেই ব্যাপারটা জটিল হয়ে যাবে। দেখো পেন্টোজ, ব্যাপারটা তোমার কাছে আর ইজি লাগবে না, বা ইজি না, ব্যাপারটাকে তুমি আর অবহেলা করতে পারবে না। দেখো তো নামগুলোর সাথে পরিচিত, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ। একটা কার্বন, দুইটা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, একটা কার্বন, দুইটা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন। এই যে রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, নামগুলোর সাথে পরিচিত না তুমি? কি লেখা? রাইবোজ থেকেই আরএনএ তৈরি হয়, ডিঅক্সি রাইবোজ থেকেই ডিএনএ তৈরি হয়। তাহলে আরএনএতে কোনটা থাকে, কোন মনোস্যাকারাইডটা থাকে? উত্তর হলো পেন্টোজ শর্করা রাইবোজ। ডিএনএতে কোনটা থাকে? পেন্টোজ শর্করা ডিঅক্সি রাইবোজ। এই তো ভাইয়েরা, এইটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তাই না? এবং এই ছবির সাথে কিন্তু তুমি সব পরিচিত হওয়ার কথা, এটা কিন্তু তুমি পরিচিত হওয়ার কথা। আচ্ছা, এইটা হলো এই দুটোই রাইবোজের ছবি। রাইবোজকে তুমি এভাবেও লিখতে পারো, আবার এভাবেও লিখতে পারো। এইটাকে বলা হচ্ছে চেইন স্ট্রাকচার, শিকল আকারে, শিকল মানে চেইন, আবার তুমি রিংয়ের মতো করে লিখতে পারো। পরের পেজে ডিঅক্সি রাইবোজেরও কিন্তু ছবি দেওয়া আছে, ছবির দিকে তাকায় দেখো, এই যে দেখো ডিঅক্সি রাইবোজ। ভাইয়া ভাইয়া এগুলো তো আমার কাছে এখন কঠিন বলেই মনে হচ্ছে, পরীক্ষায় কি প্রশ্ন আসবে কিনা? ভাইয়া সব থেকে কঠিন চ্যাপ্টার কি এটা নাকি?
সব থেকে একটু কঠিন আছে, কিন্তু বলতে পারো যে এটাতে একটু বুদ্ধি লাগবে, মানে এটা জাস্ট এমনি হয়ে যাবে না, এটাতে একটু শ্রম দিতে হবে, এগুলা লিখতে পারতে হবে। যদিও তুমি যখন কেমিস্ট্রি পড়বা তখন তোমার কাছে এগুলোকে এতটা কঠিন বলে মনে হবে না। এখন ভাইয়া এই ছবিটা কি আমার চিনতে হবে? জি ভাইয়া, এই ছবিটা তোমাকে চিনতে হবে, কারণ পরীক্ষায় সিকিউতে কিন্তু এই ছবিটা দিতে পারে। কেন এটা চিনতে হবে? কারণ এখানে নয় 5টা কার্বন, কার্বন হিসাব করে দেখো তো, 2 3 4 5। একটু পরে তুমি যখন দেখবা একই রকম আরেকটা ছবি, দেখতে তো একই লাগে, কিন্তু এখানে কার্বন কয়টা? কার্বন 6টা, রিং স্ট্রাকচার 1 2 3 4 5 6। যখন তুমি দেখতে পাবা একই রকম ছবি কিন্তু কার্বন হলো 6টা, 1 2 3 4 5 6, তখন তোমাকে কার্বন হিসাব করা শিখতে হবে। পরীক্ষায় কিন্তু ছবি দিয়েই প্রশ্ন আসবে। আমি তোমাকে বলে দিচ্ছি, মূলত পরীক্ষায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজটা আসবে। গ্লুকোজ আর ফ্রুক্টোজের কার্বন কয়টা? গ্লুকোজ আর ফ্রুক্টোজের কার্বন 6টা। তাহলে আমরা পড়া যে জায়গায় ছিলাম ফিরে আসি। পেন্টোজ, পেন্টোজের উদাহরণ কি কি বললাম সবাই কমেন্ট করো। 5 কার্বন কার কার কমেন্ট করো দ্রুততার সাথে। 5 কার্বন কার কার কমেন্ট করো। কে কে বলতে পারবে? মুশফিকা রূপন্তী পারবা কিনা? রাইবোজ, দুইটা করে নাম আপাতত মুখস্থ রাখো। ডিএনএ আর এনএ না, কার্বনটার নাম কি, 5 মনোস্যাকারাইডটার নাম কি, এইটা মনে রাখতে হবে। আর 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের নাম কি? বাপরে বাপ, এই পড়াগুলা কিন্তু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির চেয়ে কোনো অংশেই কম না, বরং কঠিন। গ্লুকোজ, ফ্রুক্টোজ। তাহলে 1 নাম্বার কথা তো হলো এই উদাহরণগুলো মনে রাখা। 1 নাম্বার কথা এই উদাহরণ মনে রাখা। এরপর এইগুলার ভেতরে প্রবেশ করা, কারণ এইগুলা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। এই যে গ্লুকোজের গঠন, ফ্রুক্টোজের গঠন, রাইবোজের গঠন, ডিঅক্সি রাইবোজের গঠন। একটা গঠন লিখতে পারলেই তুমি সবগুলা গঠন লিখতে পারবা। আমরা শুরু করব রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের গঠন লিখে, কারণ পরীক্ষায় যদি এমসিকিউ দেয় এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, দিতে না পারার কোনো কারণ নাই, দিতেই পারে। কিভাবে গঠনটা লিখব চলো আমরা দেখি। তো গঠন লেখার জন্য আমি জানি না তোমরা এই শব্দটার সাথে পরিচিত কিনা, এইটাকে বলা হয় পেন্টাগন। পেন্টাগনের 5টা বাহু, 1 2 3 4 5। পেন্টাগনে কয়টা বাহু? 5টা বাহু। তো আমাদেরকে এখানে একটা পেন্টাগন আঁকতে হবে। পেন্টাগন আঁকার জন্য এই স্ট্র্যাটেজিটা ফলো করবা। তাহলে হয়ে গেল পেন্টাগন, আমরা দেখতে পাচ্ছি। আর একটু সুন্দর করে যদি আমরা আঁকতে চাই তাহলে ও এইভাবে দিয়ে দিলা, 4 কর্নারে 4টা এরকম দিয়ে দিলা। তারপর তুমি এই তো ভাইয়া এই তো দিলাম। তাহলে এটা কয়টা কার্বন হলো? কয়টা কার্বন হলো? কয়টা কার্বন হলো? 4টা কার্বন হলো। তাহলে কার্বন লাগবে কয়টা? কার্বন লাগবে তো 5টা। একটু বাঁকায় দিবা তাহলে দেখতে ভালো লাগবে আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে কার্বন লাগবে তো 5টা। দেখো এই যে আরেকটা কার্বনকে উপরে বসাই দিয়েছে, সো আরেকটা কার্বন এই জায়গাতে, এই যে আরেকটা। তাহলে আমরা একটা, তাহলে এই যে একটা কাঠামো বানিয়ে নিলাম, এটাকে কি বানাইলাম? এইটা হলো রিং। আচ্ছা ঠিক আছে, আমরা রাইবোজ আঁকবো। আমরা এইটাকে বানাবো রাইবোজ, আর আমরা পাশের পাশে আরেকটা বানাই একই রকম। একই রকম ভাবে সেম জিনিস, আমরা সেম জিনিসই আঁকবো। তো ওখানে 5টা কার্বন দিলাম। এখন তুমি তাকায় দেখো তো, ব্যাপারগুলো খুবই ইজি। একটা কার্বনের কয়টা হাত? একটা কার্বনের 4টা হাত। দেখো তো এই কার্বনটার, এই কার্বনটা তার, এই কার্বনটা তার 2টা হাত দিয়ে 2জনকে ধরে আছে। এই কার্বনটা তার 2টা হাত দিয়ে 2জনকে ধরে আছে। এই কার্বনটা
তার দুইটা হাত দিয়ে দুইজনকে ধরে আছে, এই কার্বনটার মাত্র একটা হাত ব্যবহৃত হয়েছে। তাহলে আমাদেরকে এখন খালি চারটা হাত পুরাইতে হবে, এবং চারটা হাত পুরানোর জন্য আমরা OH আর H এর সাহায্য নিব। বাকি হাতগুলা লিখব এবং OH বসাবো, H বসাবো, OH বসাবো, H বসাবো। তাহলে দেখো এই যে OH দিলাম, H দিলাম, H দিলাম, OH দিলাম, H দিলাম, OH দিলাম, এই কার্বনে একটা H দিলাম, উপরে দিলাম, এই হলো কথা। তাহলে কি করবা, এই হাত দিয়ে দিবা, জাস্ট সিম্পল, একদম নর্মাল ব্যাপার, একদম নর্মাল। তাহলে OH দিলা, H দিলা, H দিলা, OH দিলা, H দিলা, OH দিলা, এই কার্বনের এইখানে একটা H দিলা, চারটা হাত, ওর মোটামুটি চারটা হাতই হয়ে গেল। আর এর তো তাহলে এর একটা হাত দিয়ে ধরে আছে, তাহলে একে দুইটা হাইড্রোজেন দিলা, একটা অক্সিজেন দিলা, তো ব্যাপারটা এই CH2OH। তো আলটিমেটলি দেখো একদম সবগুলাই মিলে গেল, তুমি দেখবা যে সবগুলোই আসলে সবগুলোই মিলে গেছে। আমরা কি সব দেখতে পেলাম বলে আমি ধরে নিচ্ছি। তো দেখো প্রত্যেকে চারটা করে হাত দিয়ে ধরে আছে, ফাইন। পারা যাবে না ছবিটা আঁকতে? একইভাবে এটা তুমি রাইবোজ এঁকে ফেললা, পার্থক্যটার দিকে একটু তাকাও তো, একদম সিম্পল, বাকি সবই এক। দেখো তো OH এর জায়গায় দিলাম শুধুমাত্র H, একটা মাত্র পার্থক্য, এই জায়গায় H, H, OH, H, OH, H, H2, CH2OH। দেখো তো একটা মাত্র পার্থক্য, একটা মাত্র জায়গায়, এই জায়গায় OH বসবে, এই জায়গাতে H বসবে। তাহলে দেখো ওর একটা অক্সিজেন কম, সেই জন্য এইটাকে আমরা বলবো রাইবোজ C5H10O5, আর ওইটা হলো C5H10O4। কে কে পারবো এই পানির মতো জিনিসটা, কে কে আঁকতে পারবে, কে কে বলতে পারবে? দেখো তো হাইড্রোজেন হিসাব করে দেখো মিলে কিনা, হাইড্রোজেন হিসাব করে দেখো মিলে কিনা, সব হিসাব মিলে কিনা। ব্যাপারটা কি খুব কঠিন নাকি? একটা শিখে গেলে আরেকটা শেখা খুবই ইজি। পারবো, ইজি, বুঝতে পেরেছি। এইটা যেহেতু শিখাই দিলাম, তাহলে আজকে গ্লুকোজেরটাও, আজকে এটাও আমি তোমাদেরকে এটাও বলে দিব। আচ্ছা, এই যে রিং, কে যেন আমাকে জিজ্ঞাসা করেছিল যে ভাইয়া এই রিংটার কোনো নাম আছে কি না? এটার নাম হলো ফিউরানোজ রিং। এই রিংটাকে কে যেন জিজ্ঞাসা করেছিল, ভাইয়া এই রকম রিংয়ের কোনো নাম আছে কি না? এইটাকে বলা হয় ফিউরানোজ রিং। তোমরা বলতে পারো ভাই এই রকম নাম এইটার কেন? এই রিংটাকে কি বলে ডাকা হয়? তুমি এটা বিভিন্ন জায়গায় পাওয়ার কথা, কোনো না কোনো জায়গায় হয়তো বা জীবনে পড়েছো, ওই জন্য সেজন্য বললো। এই রিং চক্রটাকে বলে ফিউরানোজ রিং। তোমরা বলতে পারো ভাই এরকম নাম কেন? কারণ তোমরা যদি গুগলে ফিউরান বলে একটা কেমিক্যাল আছে, ফিউরানের স্ট্রাকচার, ওই ফিউরান দেখতে এই রকম, জৈব রসায়নে পাবা, জৈব রসায়নে ফিউরান খুঁজে পাবা। জৈব রসায়ন চ্যাপ্টারটা যেদিন শুরু করবে, তোফেল ভাইয়ের কথা মনে করো, তোফেল ভাই ফিউরানের কথা বলেছিল। এই জিনিসটার নাম হলো ফিউরান, যেটার মাথায় একটা এরকম অক্সিজেন বসানো থাকে এবং 5টা বাহু থাকে। এইটারও গঠনটা দেখো একই রকম, মাথায় একটা অক্সিজেন বসানো। আমরা কি বুঝতে পারলাম কিনা ও ভাই বোনেরা? সবাই বুঝতে পেরেছো কিনা? তাহলে এটা দেখতে কিসের মতো? এটা দেখতে ফিউরানের মতো। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? বুঝতে পেরেছি? তো একটা যখন শিখে গেলা, তাহলে চলো আমরা গ্লুকোজেরটাও শিখে ফেলবো। আচ্ছা, গ্লুকোজেরটাতে কিন্তু 5টা কার্বন না, গ্লুকোজেরটাতে কিন্তু 6টা কার্বন। গ্লুকোজেরটাতে এইটাতে কিন্তু 6টা কার্বন, ছবিটা দেখতে হবে তোমাকে। এইটাতে কিন্তু 6টা কার্বন,
হ্যাঁ, এইটাতে কিন্তু 6টা কার্বন। ফ্রুক্টোজেরটা একটু তাকায় দেখো তো, ফ্রুক্টোজেরটা দেখতে, দেখো তো ফ্রুক্টোজেরটা দেখতে ফিউরানোজের মতো কিনা, হ্যাঁ নাকি না? তোমরা আমাকে বলো, ফ্রুক্টোজেরটা দেখতে ফিউরানোজের মতো কিনা। হ্যাঁ, তাহলে দেখো ফ্রুক্টোজ আঁকা আমাদের জন্য পানির মতো ইজি, গ্লুকোজ কিন্তু ফিউরানের মতো না। তাহলে চলো আবার আমরা ফ্রুক্টোজ আঁকবো। ফ্রুক্টোজ আঁকতে হুবহু একই, একদম আমরা আমাদের সেই কমন টেকনিকটা ব্যবহার করব। 2টা কার্বন দিলাম 2 প্রান্তে, এইখানে সুন্দর করে দিলাম, দিয়ে আমরা এই যে বন্ড দিয়ে দিব, 1 2 একটু সুন্দর করে এইভাবে দিলা, এই যে ফিউরানের মতো একটা পেন্টাগন। তাহলে এখানে কার্বন কয়টা? আমরা একটু আগে বলেছি যে ফ্রুক্টোজে কার্বন 6টা, তাহলে তুমি জাস্ট 2 মাথায় 2টা করে কার্বন তুলে দাও। এইখানে ওখানে 5টা দিয়েছিলা, এইখানে এই তুমি কার্বন তুলে দিলা। এখন পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজ এই উপরে যেগুলো থাকবে ওগুলাতে সবসময় H2OH লাগাই দিবা। তাহলে H2OH লাগাই দিলা, বাকিগুলাতে কি দিবা? বাকিগুলাতে হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন এইভাবে দিতে থাকবা, এইভাবে জাস্ট দিতে থাকবা, দিলেই হয়ে গেল। তাহলে দেখো এই জায়গায় হাইড্রোক্সিল দিয়ে দিলা, হাইড্রোক্সিল দিয়ে দিলা, হাইড্রোক্সিল দিয়ে দিলা, উল্টা করে দিয়ে দিলা, এই দিয়ে দিলা, এই দিয়ে দিলা। দেখো তো ফ্রুক্টোজের গঠন পারা যাবে কিনা। এখন তোমরা দেখো এখানে 2 রকম ফ্রুক্টোজের গঠনের কথা বলা হয়েছে। এইটাকে বলা হয়েছে আলফা ফ্রুক্টোজ, আর পরেরটাকে বলা হয়েছে বিটা ফ্রুক্টোজ। দেখি তো কার চোখের পাওয়ার ভালো, এই দুইজনের মধ্যে কোন ছোট্ট জায়গায় পার্থক্য কে বলতে পারবে? কে এই দুইজনের আলফা এবং বিটা ফ্রুক্টোজের মধ্যে পার্থক্যটা ধরতে পারবে? দেখো তো এই দুইটার মধ্যে একটা মাত্র জায়গায় পার্থক্য আছে, সেই জায়গাটা কোনটা কে খেয়াল করতে পারবে? দেখি কার চোখের পাওয়ার কেমন। ভেরি গুড, মুশফিকা রূপন্তী খান, এই তোমরা তো দারুণ। তাহলে দেখো আলফা গ্লুকোজে এই যে 1 নাম্বার কার্বন হাইড্রোক্সিল মূলকটা নিচের দিকে, হুবু সেম জিনিসটা ওইটাই, কিন্তু পার্থক্য হলো জাস্ট এই হাইড্রোক্সিল মূলকটা এখানে উপরে, যদি হাইড্রোক্সিল মূলকটা উপরে হয় তখন এটার নাম হলো বিটা ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার, এইটাকে আমরা বলবো ফিউরানোজ গঠন, এটার নাম হলো ফিউরানোজ গঠন। আচ্ছা, দ্যাটস বিউটিফুল। তাহলে আলফা বিটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আলফা ফ্রুক্টোজে নিচে থাকে, বিটা গ্লুকোজে উপরে থাকে, বিটা ফ্রুক্টোজে উপরে থাকে কি হাইড্রোক্সিল মূলকটা। তাহলে ফিউরানোজ গঠন তুমি এঁকে ফেলতে পারলা, তুমি কিন্তু ফ্রুক্টোজের গঠন এখন চিনতে পারবা, তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এইবার তোমাদেরকে আমি আরো একটা যৌগ দেখাবো। এই যে নেটে তো তুমি ফিউরানোজ কথাটা লিখলা, তুমি যদি নেটে এইটা লেখো পাইরান, পাইরান নামে একটা যৌগ পাওয়া যায়, তাকায় দেখো এইটা কিন্তু ফিউরানোজের মতো না। দেখো তো ফিউরানোজের মতো না কেন? এটারও মাথায় অক্সিজেন আছে ঠিক আছে, কিন্তু এটার বাহু কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। জিনিসটা কি দেখতে পারলা ভাইয়া? সব গুলিয়ে যাচ্ছে, গুলিয়ে যাওয়ার কিচ্ছু নাই, সবগুলার কাঠামোই ফিউরানোজ, শুধুমাত্র গ্লুকোজের কাঠামোটা পাইরানোজ। এর বাহু কয়টা হবে? এর বাহু হবে 6টা। সবাই দেখো তো, আমরা এখন যখন গ্লুকোজের কাঠামো আঁকবো, এখন দেখো কয়টা বাহু আঁকবো? 1 2 3 4 5 6। বুঝতে পারলাম কিনা কথাটা? ব্রেনের মধ্যে ঢুকলো কিনা? তাহলে আমরা এখন গ্লুকোজের কাঠামো আঁকবো। গ্লুকোজ, আচ্ছা এটা যে ফ্রুক্টোজ সেটা আগে লিখে দেই, এইটা হলো ফ্রুক্টোজ, সেকেন্ডের মধ্যে একে ফেলা যাবে। এই ফ্রুক্টোজের কাঠামোতে কয়টা বাহু? এখানে কয় বাহু হবে? এখানে কয় বাহু হবে? এটা পড়লেই হয়ে যাবে। কয় বাহু হবে? 5, সাবাস। আর এইটাতে হবে 6টা। 6টার জন্য আমরা যেভাবে ছোটবেলায় ঘর বানাইতাম না, এখানে দিবে একটা সিও, এখানে দিবে একটা ও, এখানে একটা সি, ও বরাবর সি, এই হলো সি, এই বরাবর সি। এত সুন্দর, তুমি যখন এটা আঁকবা তোমার কাছে এটাকে খেলার মতো মনে হবে, তুমি আমার খেলার পুতুল। কি সুন্দর, আমরা গ্লুকোজ এঁকে ফেলেছি, উই আর ডান। এটাকে বলে পাইরানোজ কাঠামো, এর বাহু 6টা, যার মাথাতে অক্সিজেন বসানো আছে, এটাকে বলে পাইরানোজ। পাইরানোজ, আচ্ছা ঠিক আছে, পাইরানোজ আমরা না হয় বুঝলাম, কথাটা না হয় ক্লিয়ার। বাকি জায়গাগুলোতে ভাই কি বসাবা? বাকি জায়গাগুলোতে এইচ ওইচ, এইচ ওইচ,
একটু উল্টাপাল্টা করে বসাবা। এই যে দেখো এইচ ওইচ এইচ ওইচ ওইচ এইচ এইচ ওইচ এইচ ওইচ ওইচ এইচ এইচ ওইচ, ডান। ঠিক আছে, আর এই যে এর সাথে লেগে আছে ওর সাথে একটা কি বসবে, তাহলে কার্বন হইল কয়টা, 1 1 2 3 4 5, তাহলে উপরে একটা CH2OH 6 কার্বন বানাইতে হবে। দ্যাটস অল। এরই সাথে সাথে গ্লুকোজের গঠন শেষ হয়ে গেল। একইভাবে আলফা গ্লুকোজ হাইড্রোক্সিল মূলকটা 1 নাম্বার কার্বনে কি নিচে, বিটা গ্লুকোজ, এইটাই জাস্ট উপরে তুলে দিবা, হয়ে গেল বিটা গ্লুকোজ। কথাটা কি ক্লিয়ার ভাই? জিনিসটা কি কঠিন? ব্রেনটাতে খুব কঠিন বলে মনে হলো? তাহলে দেখো তো পরীক্ষায় এইরকম একটা গঠন দিল, দেখি কে বলতে পারবে এটা কি? বলো এই যৌগটা কি যৌগ? প্রত্যেকটা কর্নারকে বলা হবে একটা কার্বন। এইটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন। তাহলে কার্বন কয়টা? কার্বন 5টা। 5 কার্বন বিশিষ্ট যৌগ, যার 1 নাম্বার কার্বনে 2টা হাইড্রোজেন আছে, এরকম একটাই মাত্র জিনিস আছে, সেটার নাম ডিঅক্সিরাইবোজ। এই তোমরা কি ওই ব্যাপারে আছো? কি ব্যাপার, এটা কেউ উত্তর করতে পারলা না কেন? এইটা হলো ফ্রুক্টোজ। এইটা কি ফ্রুক্টোজ, কারণ কার্বন কয়টা? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কার্বন কয়টা? 6টা। তাহলে যখন এরকম ফিউরানোস কাঠামো তুমি 6 কার্বন যুক্ত দেখতে পাবা, সেটা কি? এটা ফ্রুক্টোজ। হাইড্রোক্সিল মূলকটা নিচে আছে, আলফা ফ্রুক্টোজ। কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার ও ভাই বোনেরা? তো ক্লিয়ার ব্যাটারে তো পারলি না, ইহা তো পরীক্ষায় আসবে, এই ছবি তো তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে, তোমাকে ছবিটা তো দেখে চিনতে পারতে হবে। প্রথম জিনিস তো তুমি বাহু দেখেই বলে দিতে পারবে এটা গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজের যে রিং স্ট্রাকচার, সেটাতে বাহু কয়টা? সেটাতে বাহু কয়টা? গ্লুকোজের রিং স্ট্রাকচারে বাহু কয়টা? 6টা। আর বাকি সবার রিং স্ট্রাকচারে বাহু কয়টা? বাকি সবারই হলো 5টা করে। এইটা যে শিখে গেল, সে কোষ রসায়নের সবচেয়ে কঠিন পড়াটা শিখে গেল, সবচেয়ে জটিল পড়াটা তোমার শেখা হয়ে গেল। কোষ রসায়নের সবচেয়ে কঠিন পড়াটা, সবচেয়ে জটিল পড়াটা তুমি শিখে ফেলতে পারলা। তাহলে এটা একটা দারুণ ব্যাপার, আশা করি বুঝতে পেরেছ। চলো আরেকবার রিভাইজ করি, অনেকেই ভুলে গেছে ভাই, জিনিসটা কঠিন বলে মনে হলো। তোমাকে যদি বলে ভাই গ্লুকোজ আঁকো, তুমি খুব সিম্পলি আঁকবা। গ্লুকোজ আঁকার জন্য তুমি জাস্ট 6টা কার্বন নিতে হবে, তুমি জাস্ট এইভাবে গ্লুকোজ আঁকবা। 5টা কার্বন নিলা, এদেরকে যুক্ত করে দাও। 6 নাম্বার কার্বনটা একবারে CH2OH বসায় দাও, গ্লুকোজ ডান। এখানে কি করবা? OH OH H H OH H, ডান। তুমি এটা কি আঁকলা? তুমি এটা আলফা গ্লুকোজ আঁকলা। একটা গ্লুকোজ আঁকতে স্যার বলার আগেই তোমার আলফা গ্লুকোজ আঁকা শেষ। সাইকেল 2-এ এনরোল করলেই বই পাবা কিনা? আমাদের বই প্রকাশিত হওয়ার কথা 22 তারিখে। সাইকেল 2-এর ক্লাস শুরু হবে
18 তারিখে, তার এক সপ্তাহের মধ্যে সবাইকে বই ডেলিভারি দেওয়া হবে। ওই যে আমরা যে পিছিয়ে আছি না, আমরা তো 1 মাস পিছিয়ে আছি সবার চেয়ে বই 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 তৈরিতে। তো আমাদের বইয়ের একদম এটার কাজ শেষ, হয়তো বা এই সপ্তাহে প্রিন্টে যাবে, প্রিন্ট থেকে শেষ হলে তোমার বাসায় পাঠিয়ে দেওয়া হবে সাইকেল 2-এর বই। বইগুলো দারুণ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাকি যতগুলো বই আছে বায়োলজির অন্য সাইকেলের, তার চেয়ে আমাদের বইটা ভালো। এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ওকে। তাহলে কত সুন্দর সুন্দর কথা আমরা, কত সুন্দর সুন্দর কথা আমরা জেনে গেলাম। এইখানে একটা এইচ দিয়ে দিবা। হ্যাঁ, এইখানে কার্বনের একটা হাত ফাঁকা, এখানে একটা এইচ হবে। হ্যাঁ, এই জায়গায় একটা এইচ দিয়ে দিবা। মুশফিকুর উপন্তি খান, ওই জায়গায় একটা এইচ দিয়ে দিবা, তাহলে ওই কার্বনের আর কোনো হাত ফাঁকা থাকলো না, ওই জায়গাতে একটা এইচ দিতে হবে। ভেরি গুড, থ্যাংক ইউ এটা খেয়াল করার জন্য। তোমাকে বললো ভাইয়া ফ্রুক্টোজের গঠনটা আঁকো তো। এই দিয়ে দিলা। ফ্রুক্টোজ 6 কার্বন, এদেরকে লাগাই দাও। ঠিক আছে, 6 কার্বন OH। And that's a job well done. এটা হলো আলফা ফ্রুক্টোজ। কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? বুঝতে পেরেছি। বলার আগেই তোমার আর্ট করা শেষ হয়ে যাবে। স্যার বলবে তুমি ক্লাসে সবার আগে ঘাটাঘাট এঁকে দিবা। ইজি, খুবই ইজি। এগুলোকে সবাই ভয় পায়, কারণ এগুলো কেউ বুঝে পড়ে না, সেই জন্য সবাই এটা ভয় পায়। তুমি বই পাবা না, তুমি ভয় পাবা না, ঠিক আছে? তাহলে ফ্রুক্টোজের গঠনগুলাকে বলা হয় ফিউরানোজ, গ্লুকোজের গঠনগুলাকে বলে পাইরানোজ। ফ্রুক্টোজের গঠনটাকে বলে ফিউরানোজ। আচ্ছা, ওকে। সো আমরা তাহলে কত কিছু জানলাম। এখন আর তুমি যদি গ্লুকোজের গঠনটা শিখে যাও, আচ্ছা এখন তোমাদেরকে একটা দারুণ গঠন শেখাই। তাহলে এইবার এইটার দিকে তাকাও। তাহলে গ্লুকোজ ফ্রুক্টোজ সম্পর্কে আইডিয়া হয়ে গেল। এটার গভীরে কালকে ঢুকবো, প্রত্যেকটা জিনিসের প্রতিটার সম্পর্কে আরও অনেক কিছু পড়তে হবে। গঠনগুলো নিয়ে যদি হাত দিয়েছি, তাকায় দেখো সুক্রোজের গঠন, আমাদের চিনির গঠন কেমন। হোয়াট ইজ ইন আওয়ার চিনি, চিনির মধ্যে কি থাকে। আর সুক্রোজ, চিনি ভাঙলে তুমি দুটা জিনিস পাবা। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে চিনি ভাঙলে কি কি পাওয়া যাবে, চিনি ভাঙলে দুইটা জিনিস পাওয়া যাবে। এক, তাহলে একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজের মিশ্রণে এক অণু চিনি বা সুক্রোজ তৈরি হয়। হোয়াট ইজ সুক্রোজ? গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণ। দেখো ছবির দিকে তাকাও, এটা তোমার কাছে এখন বোঝা পানির মতো ইজি বলে মনে হবে। এইটা একটা 6 হাত বিশিষ্ট, তাহলে এটা গ্লুকোজ। এইটা একটা 5 হাত বিশিষ্ট, তাহলে এটা ফ্রুক্টোজ। এই দুইজনের মধ্যে বন্ধন তৈরি হয়। এই বন্ধন তৈরি হওয়ার সময় দেখো এই যে গ্লুকোজের একটা হাইড্রোজেন আর ফ্রুক্টোজের একটা হাইড্রোক্সিল, দুইজনের মধ্যে ভাব ভালোবাসা করে তারা হারিয়ে যায়। তার মানে এক অণু পানি বের হয়ে চলে যায়, ফলে এই অক্সিজেনটা ফাঁকা হয়ে যায়। এই অক্সিজেনটাই দুজনের মধ্যে বন্ধন তৈরি করে। এটাকে বলে গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন। এইভাবে সুক্রোজ তৈরি হয়। পরীক্ষায় যদি আসে সুক্রোজ কিভাবে তৈরি হয়, এই তো এইভাবেই সুক্রোজ তৈরি হয়। তাহলে এইটা কি? এইটা তো ফ্রুক্টোজ। এটাকে আমি কি কপি করতে পারবো নাকি? আমি জানি না এটাকে কিভাবে কপি করে, যেন আমি এটা পারি না। আমার স্লাইডে আমি এটা করতে পারি না কেন? আচ্ছা, আমি এটা করতে পারি না। সো এটা কি ক্লিয়ার? ব্রেনের মধ্যে কি জিনিসটা প্রবেশ করেছে? তাহলে হোয়াট ইজ সুক্রোজ, এটা আজকে এটা পড়াই দিই। তারপরে দেখো তো বাকি সব জায়গায়, তুমি যত জায়গায় যে দেখবা সেলোবায়োজের মধ্যে, দেখো সেলোবায়োজ মনে আছে সুষমা? সেলোবায়োজের মধ্যে এইটা একটা গ্লুকোজ, এইটাও একটা গ্লুকোজ। দেখো সেলোবায়োজের মধ্যে কয়টা জিনিস যুক্ত হয়েছে? সেলোবায়োজের মধ্যে 2টা গ্লুকোজ যুক্ত হয়েছে। কোন ধরনের গ্লুকোজ? এই যে দেখো
দুইটা আলফা গ্লুকোজ যুক্ত, দুইটা বিটা গ্লুকোজ যুক্ত হয়েছে, বিটা গ্লুকোজ যাদের হাইড্রোক্সিল মূলকটা উপরে। তাহলে সেলুবায়োজের মধ্যে কারা যুক্ত হয়? দুইটা বিটা গ্লুকোজ যুক্ত হয়। তারপরে ম্যালটোজের মধ্যে দেখো, ম্যালটোজের মধ্যে দুইটা আলফা গ্লুকোজ যুক্ত হয়েছে, দুইটা আলফা গ্লুকোজ। তো এইখানে যেমন আমি লিখলাম সুক্রোজ মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, একইভাবে তুমি যখন গ্লুকোজ আর ফ্রুক্টোজের গঠন জেনে যাবা, সকল শর্করাই এভাবে তৈরি হয়েছে। হোয়াট ইজ সেলোবায়োজ? বিটা গ্লুকোজ প্লাস বিটা গ্লুকোজ, দুইটা বিটা গ্লুকোজ একসাথে যুক্ত হয়ে তৈরি করে সেলোবায়োজ। তারপরে ম্যালটোজ, দুইটা আলফা গ্লুকোজ একসাথে যুক্ত হয়ে তৈরি করে ম্যালটোজ। তাহলে আলফা বিটার কথাগুলাতে দাম দেওয়ার দরকার আছে না নাই? আলফা বিটা এই কথাগুলাতে দাম দেওয়ার দরকার আছে না নাই? আছে, এইভাবে বলতে হবে। তাহলে কত কিছু শিখলা। লাস্ট, গ্লুকোজ, ধরো কার্বোহাইড্রেট যদি দেয়াল হয়, কার্বোহাইড্রেট যদি দেয়াল হয়, গ্লুকোজ হলো সেটার ইট। কার্বোহাইড্রেট যদি দেয়াল হয়, গ্লুকোজ হলো সেটার ইট, গ্লুকোজ হইল সেটার ইট। তার মানে সবগুলো কার্বোহাইড্রেটের মূল উপাদান গ্লুকোজ। যেমন স্টার্চ, এইটা ভাঙলে আলফা গ্লুকোজের অনেকগুলো অণু পাওয়া যাবে। তুমি স্টার্চের গঠনের দিকে তাকাও, এই যে দেখো, একটা গ্লুকোজ, দুইটা গ্লুকোজ, তিনটা গ্লুকোজ, শত শত হাজার হাজার গ্লুকোজ মিলিত হয়ে তৈরি হয় একটা স্টার্চ। দেখো প্রত্যেকটাই সেম, তোমার কাছে জটিল বলে মনে হতে পারে, কিন্তু যে চেনে, জটিলতার কিছু নেই। একই জিনিস বারবার একে অপরের সাথে যুক্ত হয়েছে, যেই বন্ধন দ্বারা যুক্ত হয় সেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক, সেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। আচ্ছা, খুবই সুন্দর কথা, খুবই ভালো কথা, কথাটা বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট কেন দিয়েছে? বোঝানোর জন্য। এক্স্যাক্টলি অনেকগুলা বুঝাতে চাচ্ছে কিনা এক্স্যাক্টলি জানি না এটাতে ফার্স্ট ব্র্যাকেট কেন দিয়েছে। বুঝাচ্ছে যে মাঝে আসো, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে ছোট্ট করে, দেখো অনেকগুলা, এটাই যেটাই বললাম সেটাই। এই যে দেখো অনেকগুলো, এখানে আসলে হাজার হাজার আছে। প্রথমটার শেষটাকে দেখাইছে, আর মাঝখানে এরকম হাজার হাজার আছে, হাজার হাজার। তুমি একইভাবে তুমি গ্লাইকোজেনের গঠনের দিকে তাকাও, এটা স্টার্চ ভাঙলে কতগুলো গ্লুকোজ পাবা, গ্লুকোজ 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 গ্লুকোজ, সবই দিন শেষে গ্লুকোজ আর গ্লুকোজ। শর্করা মানেই হলো গ্লুকোজ আর গ্লুকোজ। সেলুলোজের গঠনের দিকে তাকাও, স্টার্চ তৈরি হয় আলফা গ্লুকোজ দিয়ে, সেলুলোজ তৈরি হয় বিটা গ্লুকোজ দিয়ে। এই যে দেখো, এটাও গ্লুকোজ, বিটা গ্লুকোজ, কারণ ওইচ মূলকটা উপরে। দেখো একইভাবে এটা বিটা গ্লুকোজ, মাঝখানে হাত শত শত, এই যে ছোট হাতের এন, অসংখ্য বিটা গ্লুকোজ মিলে স্টার্চ তৈরি করে। একইভাবে গ্লাইকোজেনের গঠন, ভাই এক গ্লুকোজের গঠন শিখে গেলে বাকি সবগুলা, এই যে এটার নাম হলো গ্লাইকোজেন। হোয়াট ইজ গ্লাইকোজেন? অনেকগুলো গ্লুকোজ একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি করে। এই তো, তাহলে এই যে লাইনটা লিখলাম, আমাকে আবার হাসপাতাল থেকে কল দিয়েছে, আমি দেখছি, দাঁড়াও।
হ্যাঁ, আমি তো স্পষ্ট করে বললাম এবং আপনার রেফারেন্স দিলাম ভাইয়া। হ্যাঁ, এখন কি মানে ভর্তি হয়ে গেছে নাকি বলি আমি চেঞ্জ করুক নাকি ভাইয়া? দেখো স্টকে দিলে ভালো হয় আর কি। জি ভাইয়া, আমি কথা নিচে বলছি। দিলে হয়তো আবার ওই শিফট করে আনা যাবে, কিন্তু ওই ঝামেলা না। রোগীটা স্ট্যাটাস হচ্ছে তো, মাঝে মাঝে কিছুই হচ্ছে তো। আমি ভাইয়া আমি কথা বলছি, আমি তো স্পষ্ট করে বললাম যে ভাইয়া স্ট্রোকেই দিতে। দেখো যদি হয় তাহলে ভালো, আর জি যদি ভাইয়া, না, জি। ভর্তি হওয়াটাই জরুরি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, জি। ভর্তি হওয়ার জন্য যদি স্ট্রোক একবার দিয়ে দেয় তাহলে ভালো, ঝামেলা কম। আচ্ছা ভাইয়া, জি। ঠিক আছে। আর ওনাকে বলো যে স্ট্রোকের ব্যাপারটা আমি ম্যানেজ করবো, যে স্ট্রোক এটাও কেন বলছি দিছে। আমি, কিন্তু হ্যাঁ, কেন এটা দিল আমি না দেখবো, এখন? এটা আমি যাকে দেখবো। হ্যাঁ, বলছি এটা সে দেখবো। বাড়ির ভিতরে গেছে, আরেকজন দিয়ে দিছে কিনা এটাও হতে পারে। হ্যাঁ, এটা আমি বলো দেখছি যে ভাইয়া। ওইটা আমি দেখবো, এটা আমার হাতে, জি সমস্যা ভাইয়া, ঠিক আছে। নেই। ভাই, ওই পেশেন্টটা স্ট্রোকে দেওয়া যায় না ভাই? ওরা, আমি এটা জিজ্ঞেস করছিলাম আমার ভর্তি হবে কিনা। আপনার কি ভর্তি হবে? আচ্ছা, ঠিক আছে। এই তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আচ্ছা, ফাইন। তাহলে এইভাবে এটাও লিখে নাও যে স্টার্স তৈরি হয় অনেকগুলো আলফা গ্লুকোজ দিয়ে, সেলুলোজ তৈরি হয় অনেকগুলো বিটা গ্লুকোজ দিয়ে, আর গ্লাইকোজেন তৈরি হয় অনেকগুলো আলফা গ্লুকোজ দিয়ে। ওকে, পারবো। যা যা পড়ালাম ব্রেনের মধ্যে আজকে ঢুকেছে কিনা, অনেক কিছু পড়ালাম তোমাদেরকে, আইডিয়া পাওয়া গেল কিনা প্রিয় ছোট্ট ভাই বোনেরা? দারুণ একটা জিনিস তুমি শিখে ফেলেছো, মেইন বেসিক তোমরা শিখে ফেলেছো, সেটা হলো গ্লুকোজের গঠন। গ্লুকোজের গঠন পারবা মানে তোমাকে এখন খালি বলবে যে তুমি আরেকটার সাথে তুমি একটা স্টার্চ বানাও, তুমি 5-7টা গ্লুকোজ লাগাই দিবা, হয়ে গেল। মাঝখানে পানিটাকে খাই দিবা, ও দিয়ে কানেক্ট করে দিবা। এই যে ও দিয়ে কানেক্ট করে দেওয়া, এটাকে বলে গ্লাইকোসাইটিক বন্ধন। এই যে একটা গ্লুকোজ আঁকলা, এই OH এর জায়গায় এইচটাকে সরাই দিলা, এরও OH এর এইচটাকে সরাই দিলা, এই ও দিয়ে লাগাই দিলা, এই জিনিসটার নাম কি? এটার নাম হলো গ্লাইকোসাইটিক বন্ধন। তো আমরা পারবো আশা করি। আমরা একটা দারুণ পড়া শুরু করলাম, যা যা পড়াইছি ব্রেনের মধ্যে ঢুকছে কিনা ইনশাআল্লাহ পারবো তো। তো যদি তাই হয় তাহলে আজকে আমরা ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করি। প্রায় 1 ঘন্টা 40 মিনিট আমরা টানা পড়লাম। দাগানো বইয়ের পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি, ক্লাস শেষ হওয়া মাত্র ওয়েব অ্যাপে আপলোড হয়ে যাবে, ফেসবুকেও দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো ঠিক আছে, সুন্দর ভাই, আজকে অনেক পড়া হলো, শেষ করেন। ঠিক আছে, আজকে আমরা শেষ করছি, তোমাদের সাথে পরশু দিন ইনশাল্লাহ আবার দেখা হবে। সেদিন কিন্তু কার্বোহাইড্রেট পুরাটাই শেষ করে ফেলবো আমরা, আশা করি খুব কঠিন লাগছে না। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আপনার ক্লাস টাইমে আপনার ক্লাসের টাইম বোঝা যায় না, কোন দিক দিয়ে সময় চলে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা থ্যাংক ইউ, এটা আমি একটা কমপ্লিমেন্ট হিসাবে নিলাম। থ্যাংক ইউ অর্পণ, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, যে তুমি আমার ক্লাসটাকে ভ্যালু করছো। যারা ভ্যালু করছো সবার জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা। সৃষ্টিকর্তা তোমাদের পড়ালেখাটাই কবুল করুক, যে তোমরা এত কষ্ট করে অনলাইন ক্লাস করছো। চাইলে তুমি এখন মজা করতে পারো, ইউটিউব দেখতে পারো, কিন্তু তোমার বাবা মা চান তুমি জীবনে ভালো কিছু করো, তাই না? আব্বু আম্মুরা সবসময় চাই যে আমরা জীবনে ভালো কিছু করি। তোমরা সেটার জন্য পরিশ্রম করছো, এটা বিশাল ব্যাপার। খুব কম বাচ্চা কাচ্চা আছে পৃথিবীতে বাবা মাকে এভাবে খুশি করতে পারে। সৃষ্টিকর্তা তোমাদেরকে সেই খুশি করার ভেতরে নিয়ে যাক, তোমরা সেই বাচ্চাদের অন্তর্ভুক্ত যারা বাবা মাকে খুশি করবে। আমি সেই দোয়াটা সবার জন্য করছি। তাহলে আজকে এখানে শেষ করি, ভালো থাকো। স্লাইডটাও দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, স্লাইডটাও দিয়ে দিব।